জি স্যার। ওকে, তো সবাইকে গুড ইভিনিং। আমরা আছি ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে, তাই না? জি স্যার। আচ্ছা, ওকে। তো ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির হেলেন নামক কবিতাটা আমরা লাস্ট ক্লাসে পড়েছি। আজকে আমরা আরেকটা কবিতা পড়ব। তার পূর্বে আমরা একটু জানতে চাই যে হেলেন কবিতাটা তো আমরা পড়েছি, কারো কোনো সমস্যা আছে? রিভিশন টিভিশন নিশ্চয়ই তোমরা দিয়েছো, বই থেকে দিতে বলেছিলাম, তারপরে হচ্ছে তোমাদের শিট দিয়েছিলাম একটা, সেখান থেকে নিশ্চয়ই তোমরা একটু রিভিশন দিয়েছো, তাই না? মূল কথা হলো যখন যে জি স্যার, পড়াগুলো দিব, সমস্যা আছে। হ্যাঁ, যে পড়াগুলো দিব সেই পড়াগুলো কভার করে ফেলতে হবে, ঠিক আছে? জমিয়ে রাখা যাবে না, এটা বারবার বলছি আমি। জমিয়ে রাখলে শেষে আর কভার করতে পারবে না। তো ঠিক আছে, তো বলো কি সমস্যা স্যার তোমার? 100 বইতে 114 পেজে। আচ্ছা, দাঁড়াও, আমি একটু বইটা হাতে নিচ্ছি। বই বই 114 পেজ। হুম। জি স্যার। আচ্ছা, 114 পেজে কি আছে সমস্যা? ওই যে ওখানে দা অ্যাগেট ল্যাম্প উইথিন দাই হ্যান্ড। হুম। ওই যে ওখানে যে ডিটেলস টুকু ওটুকু আমি বুঝিনি, পড়ছি তা মানে ভালোভাবে বুঝিনি। হ্যাঁ, আমি একটা মূর্তি দেখাইছিলাম না তো তোমাদেরকে, যে একটা মূর্তি, তাই তো? জি স্যার। যেখানে একটা ল্যাম্প হাতে আছে, দেখাইছিলাম কি না গতদিন? হ্যাঁ। জি স্যার। হ্যাঁ, আসলে ওখানে কি দেখানো হয়েছে, যে সে দেখছে সে, আচ্ছা একটু মিউট রাখো সবাই। আচ্ছা, ওখানে যেটা বলা হয়েছে যে সে যখন মানে, আমরা যদি একটু টেক্সটের ওখানে যাই, দাঁড়াও আমি আগে টেক্সট একটু ওপেন করি। এই যে তোমাকে একটা মূর্তি এখানে দিয়ে দিছিলাম তো নাকি, এটা এই যে দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। হ্যাঁ, যে এরকম একটা মূর্তির মতো সে দেখতে পেয়েছিল তাকে, হ্যাঁ, যে একদিন হঠাৎ করে কি দেখছে, ইন ইয়ন ব্রিলিয়ান্ট উইন্ডো নিশে। উইন্ডো নিশেটা কি সেটাও দেখিয়েছিলাম, যে হাউ স্ট্যাচু লাইক আই সি দি স্ট্যান্ড, মানে স্ট্যাচুর মতো তোমাকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। আসলে কি ও এটা দেখেছে, নাকি ওই মেয়েটাকে এর মতো করে দাঁড়িয়ে থাকতে দেখছে? হুম, বলো। ও কি এই মূর্তিটা দেখেছে, নাকি আসলে ওই যে লেডির কথা বলতেছে হেলেন, ওই লেডিকে ওইভাবে দেখেছে, কোনটা? ওই লেডিকে। হ্যাঁ, ওই লেডিকে ওইভাবে মানে দেখছে, তাই না? এবং এই যে হাতে কি একটা স্যার। ল্যাম্প আছে, বলছে দ্য অ্যাগেট ল্যাম্প উইদিন দ্য স্ট্যান্ড, তাই তো, দাই হ্যান্ড, মানে মূল কথা হলো যে ওই রকম করে তোমাকে আমি দাঁড়িয়ে থাকতে দেখেছি। অ্যান্ড ও সাইকি ফ্রম দ্য রিজিয়ন্স হুইচ আর হলি ল্যান্ড, তাহলে তোমাকে তুলনা করা হচ্ছে দুই ভাবে, যে হয় তুমি হচ্ছে ওই রকম ওই লেডির মতো ল্যাম্প দ্বারা নিয়ে দাঁড়িয়ে থাকে, অথবা তোমাকে দেখতে একটা সাইকির মতো। সাইকি কি, এটা আরেকটা মিথোলজিক্যাল ফিগার, দেখো। আমরা ওটাও মনে হয় গতদিন একটু আলোচনা করছিলাম কিনা, সাইকি। জি স্যার, গডনেস অফ সোল। হ্যাঁ, ইন গ্রিক মিথোলজি। এই যে এই মনে করো এইটা হচ্ছে, মনে করো ওই লেডি, ঠিক আছে তো, সাইকি। এটাই যদি আমরা একটু ওখানে তোমাদের দিয়ে দিবনি, নয়তো ইমেজ থাকলে একটু বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তা এই হচ্ছে লেডিদের দেখতে এরকম, বুঝছো তো? গড গডেসের ইয়া তো, মূর্তি টুর্তি এটা ওটা অন্যভাবে আছে, সেগুলো আমরা একটু খেয়াল রাখবো। আচ্ছা, তো এখানে সেই জিনিসটা বলা হয়েছে যে তোমাকে ওই স্ট্যাচুর মতো লাগছিল, অথবা সাইকির মতো লাগছিল, ঠিক আছে তো? যে সাইকি যেন কোনো হলিল্যান্ড থেকে এসেছে, এই সাইকিটা যেন কোনো হলিল্যান্ড থেকে এসেছে, ঠিক আছে? এরকম একটা বিষয় হিসাবে এখানে বর্ণনা করা হয়েছে। তো এখন এখানে দেখি কি কি বলছে, আমি একটু পড়াই দিচ্ছি, দেখো। হেলেন হোল্ডস, সবাই তার তার বইয়ে একটু যাও, দিয়ে 114 নম্বরের ওই লাইনটার দিকে তাকাও। দ্য অ্যাগেট ল্যাম্প উইদিন দ্য হ্যান্ড, তাহলে হেলেন হোল্ডস দ্য ল্যাম্প ইন হার হ্যান্ড which serve as an allusion to Psyche, a mythological figure
whom the speaker referred to in line 14. Psyche is known for her relationship with the god of love Cupid. তাই তো? তাহলে এখানে সাইকি সম্পর্কে জাস্ট একটু বর্ণনা করা হয়েছে, কিন্তু আমাদের স্পিকার বা কবি তাকে সাইকির সাথে তুলনা করা হয়েছে, আর এখানে সাইকিটাকে সে সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তুমি বুঝতে পেরেছো? তাহলে সাইকি কি? তাহলে প্রথমত কবিতাকে সাইকির সাথে তুলনা করেছে। এখন সাইকিটা কি বলো তো, বলো। goddess of love. মানে এটা কার সমস্যা ছিল, আমি তাকে জিজ্ঞাসা করছি, যার সমস্যা ছিল মেইনলি। স্যার আমার হ্যাঁ, তাহলে তুমি বলো যেখানে সাইকিটাকে। গড অফ লাভ, না গড অফ লাভ কিউপিড। তুমি একটু পড়ো ভালো করে, আন্দাজে কইও না। সাইকির পাশে অ্যাপোজিশন আছে, দেখো সাইকি হচ্ছে কি ক্লাসিক্যাল মিথোলজিক্যাল ফিগার। ফিগার মানে কি? কোন একজন মানুষ। হুম দ্য স্পিকার রেফার্স টু ইন 14 লাইন, যেখানে এই যে 14 লাইনে যাকে কবি কি করেছে তার লাইনে উল্লেখ করেছেন, রেফার করেছেন। এবং সাইকি প্রধানত কিসের জন্য বিখ্যাত? সাইকি ইজ নন ফর হার রিলেশনশিপ উইথ দ্য গড অফ লাভ কিউপিড। তাহলে সাইকি বিশেষভাবে বিখ্যাত হচ্ছে যে তার সাথে গড অফ লাভ কিউপিডের সাথে একটা রিলেশনশিপ ছিল, এই জন্য তাকে কি হিসেবে ধরা হয়, মানে খ্যাতমান হিসেবে ধরা হয়। বুঝতে পারছো যে লাভ অফ গডের সাথে তার একটা সম্পর্ক ছিল। এবার ওর সাইকির সম্পর্কে মেনলি বর্ণনা করা হয়েছে। এখানে আমাদের এই লেডি হেলেন সম্পর্কে কিছু বলা নেই, শুধু এই সাইকিটাকে, এই সাইকিকে এখানে বর্ণনা করা হয়েছে। কথা বুঝতে পেরেছো? তাহলে জি স্যার সাইকিটাকে বুঝছি। যে অ্যাকর্ডিং টু মিথ কিউপিড, দেখো অ্যাকর্ডিং টু মিথ মানে মিথোলজি অনুসারে কিউপিড অ্যাডভাইস সাইকি টু মিট হিম ইন সিক্রেট, গোপনে দেখা করতে বলেছিল কিউপিড তাকে, অনলি ইন দ্য ডার্ক মানে অন্ধকারে, সো অ্যাজ নট টু অ্যারাউজ দ্য সাসপিশন অফ হিজ জেলাস মাদার ভেনাস, যাতে কিউপিডের মা হচ্ছে ভেনাস, তাই তো? তাহলে সাইকি যেহেতু খুবই বিউটিফুল ছিল, যদি তার মা আবার জেনে ফেলে যে তার ছেলে সাইকির সাথে প্রেম করছে, তাহলে তার মা হয়তো বা তার প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়তে পারে। তাই বলছে তুমি অন্ধকারে আমার সাথে দেখা করবা। তখন সাইকি করলো কি? অন্ধকারে যেহেতু যেতে হবে, তাই সাইকি করলো কি? সাইকি লিট আ ল্যাম্প, সিক্রেট একটা বাতি জ্বালালো। ওয়ান নাইট ইন দেয়ার সিক্রেট মিটিং প্লেস, শি ডিড নট নো দ্যাট কিউপিড ওয়াজ অলরেডি উইথ হার, সে বুঝতেই পারেনি যে কিউপিড অলরেডি তার কাছে এসে গেছে। অ্যাজ লিভ ইন দ্য ডার্ক, যে কিউপিড ওখানে শুয়ে আছে, তাই তো? আর ড্রপ অফ অয়েল ফেল ফ্রম হার ল্যাম্প অ্যান্ড অ্যাওয়াকেন্ড কিউপিড, এতে কি কি হলো? তার হাত থেকে ল্যাম্প থেকে একটু তেল পড়ে গেল আর কিউপিড উঠে পড়লো। সিন্স দ্য স্পিকার, এই মানে এটুকু জাস্ট একটু বর্ণনা দেওয়া হয়েছে। সিন্স দ্য স্পিকার কলস হেলেন সাইকি ইন 14 লাইন 14, দ্য ল্যাম্প ইন দ্য হেলেনস হ্যান্ড মোস্ট লাইকলি অ্যালিউড টু সাইকিস ল্যাম্প অ্যান্ড ট্রাস্ট উইথ কিউপিড। কিউপিড রিলেশনশিপ উইথ দ্য বিউটিফুল প্রিন্সেস সাপোর্ট দ্য পয়েন্টস থিম অফ লাভ অফ বিউটি, মানে এখানে মেনলি আমরা যেহেতু ওই লাভ অ্যান্ড বিউটি নিয়ে কথা বলছি, তাহলে সাইকির কথাটা বলে ওই রকম সম্পর্কের কথাটাই বোঝানো হয়েছে, এটা রিলেশনশিপের কথাটা আনা হয়েছে, ঠিক আছে? The symbol of Helen's Yes. lamp implies that she reciprocate the speaker's love. Reciprocate করা মানে কি? মানে প্রতিদান দেওয়া, তাই তো? একজন ভালোবাসছে তার একজনও ভালোবাসছে, এরকম আর কি। তাহলে she reciprocates the speaker's love and wishes to look upon him just as Psyche loved Cupid। হ্যাঁ, তিনি বলতে যাচ্ছেন যে ওই হেলেনও তাহলে তাকে জানালা দিয়ে দেখছে, কি করার জন্য? গোপনে তাকে দেখছে, ঠিক সাইকি যেমন কিউপিডকে মানে দেখছিল। It also implies that the speaker feels enlightened by Helen and her beauty as though she is the speaker's muse. Muse মানে বুঝো তো? মিউজ বলে একটা শব্দ আসছে এখানে, এইটা একটু খেয়াল দেখো। মিউজ মানে হচ্ছে গড এবং গডেস গ্রিক মিথোলজিতে। স্যার এখানে আবার এটা চলে আসলো, দাঁড়াও, নেট আবার খুব ভালো। মিউজ ইন গ্রিক মিথোলজি, মিউজ প্রধানত 9 জন ইয়াকে বোঝায়, গডেসকে বোঝায়, ঠিক আছে তো? মিউজ বলতে দেখো, দ্য ইন গ্রিক মিথোলজি দ্য মিউজেস ওয়ার দ্য গডেস অফ ইন্সপিরেশন, লিটারেচার, সায়েন্স অ্যান্ড দ্য আর্ট, তাই তো? গডেস অফ ইন্সপিরেশন মনে করা হয় যে এই গডেসরা, দেখো এই যেখানে বলা হচ্ছে দ্য 9 মিউজেস অ্যান্ড দেয়ার ডোমেইনস, একটু খেয়াল রাখো, এই নামগুলো একটু খেয়াল রাখবা। এরা হচ্ছে কি 9 মিউজ, যারা কি করে, যে যে ক্ষেত্রে তারা তাদের ওই মানুষদেরকে উৎসাহিত করে, ঠিক আছে? দেখো নামগুলো কি মনে আছে? দেখো তো, প্রথম হচ্ছে কি ক্যালিওপি, তিনি প্রধানত এপিক পোয়েট্রি এবং রেটোরিক লিখতে কবিদের সাহায্য করেন। ক্লিও, ইনি হিস্ট্রিয়ানদের হিস্ট্রি লিখতে সাহায্য করেন।
ইরাটো লিরিক পোয়েট্রি আর ইরোটিক পোয়েট্রি লিখতে সাহায্য করে। দেখো, ইউটারপি লিরিক পোয়েট্রি আর মিউজিক লিখতে সাহায্য করে। মেলফোমিনি ট্র্যাজেডি লিখতে সাহায্য করে। পোয়েট্রিটা কি? বলো। ইরোটিক পোয়েট্রিটা কি? ও, ইরোটিক, আমি একটু মিনিংটা তোমাকে সরাসরি বলতে পারছি না, তুমি একটু পড়ে নিবা, ঠিক আছে? তো এটা একটু মানে খারাপ কথা আর কি, ঠিক আছে? দাঁড়াও, একটু দেখো, পড়ে নাও। ইরোটিক পোয়েট্রি বলতে এখানে কি বোঝানো হচ্ছে? দেখো, ইরোটিক পোয়েট্রি ইজ আ জানরা অফ ভার্স দ্যাট এক্সপ্লোর থিমস অফ সেক্সুয়াল ডিজায়ার অ্যান্ড ইন্টিমেসি, হ্যাঁ, often with explicit detail, and is distinguished from pornography by its aesthetic and artistic merit. মানে কিছু মিনিং বোঝা গেল এখান থেকে? কি বোঝানো হয়েছে? জি স্যার। মানে যে কবিতার মধ্যে ইরোটিক বলতে দেখবো যে সেই গানগুলোকে বোঝায়, তারপর সেই সিনেমাগুলোকে বোঝায়, তারপর সেই কবিতাগুলোকে বোঝায় যার ভিতরে প্রচুর পরিমাণে সেক্সুয়াল বা এই জাতীয় বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করা হয়, কারণ ওই জাতীয় কবিতা, ঠিক আছে? কি বুঝতে পারছো? জি স্যার। তারপর হচ্ছে কি পলিহিমনিয়া, স্যাক্রেড হিম আর রিলিজিয়াস সং লিখতে সাহায্য করে। দেখো, টার্পিস্কোর কোরাল সং আর ডান্স লিখতে সাহায্য করে, ডান্স এরিয়া। থালিয়া কমেডি, ইউরেনিয়া অ্যাস্ট্রোনমি। তোমরা এখান থেকে কয়েকদিনের নাম পাবা, যেমন ক্যালিওপি, ক্লিও এবং সাথে সাথে এই যে ইউরেনিয়া, এদের নাম পাবা তোমাদের সাহিত্যকরণের ভিতরে। এদেরকে মিউজ বলা হয়, এরা হচ্ছে একটা গডেস, মানে গ্রিক মিথোলজির গডেস। মনে করা হতো যে গ্রিক মিথোলজি যারা এই ধরনের কবিতা লিখতো তারা আসলে ওই ধরনের গডেসদের কাছ থেকে ইন্সপিরেশন পাইতো দর্শনের মাধ্যমে। বুঝতে পেরেছ? এই, তাই এখানেও কবি তার এই হেলেন কবিতাটা লিখতে গিয়ে কার কাছ থেকে উৎসাহ পেয়ে মানে পাইছেন বলো? ওই লেডির কাছ থেকে, তাই না? এই হেলেনের কাছ থেকে উৎসাহ পেয়ে তো তিনি হেলেনকে নিয়ে কবিতাটা লিখছেন, নাকি? হুম। জি স্যার। জি না, স্যার। কবিতা হচ্ছে এটা তো কবির বন্ধুর মা। হ্যাঁ, সেটা তো আছে, কিন্তু এখানে নামটার কথা বলছি, যেখানে বলছে না, দেখেন শেষের লাইনটা খেয়াল করেন এখানে, হ্যাঁ, তাই বলছে কি, দেখো, বাই হেলেন, তাহলে হচ্ছে দ্য স্পিকার ফিলস এনলাইটেন্ড বাই হেলেন অ্যান্ড হার বিউটি, তাই তো, অ্যাজ দো শি ইজ দ্য স্পিকারস মিউজ। মনে হচ্ছে যেন এই হেলেনই যেন তার উৎসাহ মানে ওই যে মিউজ হিসাবে কাজ করেছে এই কবিতাটা লিখতে। তাহলে কাকে বোঝাচ্ছে? এখানে হেলেনই বোঝাচ্ছে। আমরা সরাসরি ওই লেডিকে বুঝতেছি না এই জায়গায়, আমরা সেই লেডির নাম তো সে হেলেন দিয়েছে, নাকি? এই হেলেন বলতে কি আমরা এই হেলেনকে বুঝছি, এই মানে গ্রিক মিথোলজি হেলেনকে বুঝছি, না ওই লেডিকে না বুঝছি? হুম। তাহলে ওকে আমরা হেলেন নামেই চিনবো, তাই তো? ওই স্ট্যান্ডার্ড নামে আর আমরা চিনবো না, নাকি? হুম। তাকে আমরা হেলেন বলেই সম্বোধন করছি যেহেতু। এই, তার মানে এখানে যা সাইকিক, এই প্যারাগ্রাফটাতে সাইকিকে নিয়ে বর্ণনা করা হয়েছে, এবং সাইকিকে কেন আনা হয়েছে এই মিনিংটা বোঝানোর জন্য এখানে এই প্যারাগ্রাফটুকু বলা হয়েছে। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, জি স্যার, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। হুম। A background analysis of To Helen, a last pairer, first line. In essence, To Helen is both personal elegy and artistic manifesto. হ্যাঁ, স্যার, এখানে কি হেলেনকে কি বলা হয়েছে যে এই কবিতাটা অ্যাকচুয়ালি একটা ইলিজি? বলা হচ্ছে কি, এটা কবিতা তিনি কখন লিখেছিলেন বলো তো? এই কবিতাটা তিনি কখন লিখছেন? ওই লেডি মারা যাওয়ার পরে না? আমরা পাইছিলাম না ব্যাকগ্রাউন্ড ইতিহাসে? হুম। তাহলে তিনি কি যখন মারা গেলেন, তাই তো, ওকে স্মরণ করে তিনি এই কবিতাটা লিখেছেন বলা হয়। তাহলে আমরা এলিজির সংজ্ঞায় কি পেয়েছিলাম বলো তো? যে কবিতায় কাউকে মানে মারা হ্যাঁ, গেলে তার মৃত স্মৃতিচারণের মানুষকে, তাই জন্য তো? হ্যাঁ, স্মৃতিচারণ করে হোক বা তার বিশেষ আত্মাকে, তাই তো, ইয়া করে হোক, যখন যে রাইটিং গুলো করা হয় তখন সেটা এলিজি বলা হয়। আর এটা পার্সোনাল এলিজি কেন? কারণ এটা নিজের একটা নিজস্ব একটা চিন্তা ভাবনাকে তিনি প্রকাশ করেছেন, বুঝলে এটাকে পার্সোনাল এলিজি বলা হচ্ছে। এই কথা বুঝতে পারছো? স্যার। হ্যাঁ। তাই বলছে এখানে যে এটা একই সাথে পার্সোনাল এলিজি আর সাথে হচ্ছে আর্টিস্টিক ম্যানিফেস্টো। কেন? কারণ এখানে সুন্দরভাবে আর্টের মতো করে, হ্যাঁ, তিনি তার বিউটিকে তুলে ধরছেন, হ্যাঁ, বা তার সৌন্দর্যকে তুলে ধরছেন। তাই বলছে দেখ, হ্যাঁ, থ্রু দ্য ফিগার অফ হেলেন পো ইউনাইটস মেমোরি, বিউটি অ্যান্ড ইমর্টালিটি। কারণ কি, যখন মারা গেছে তাকে স্মৃতিচারণ করে রাখার জন্য তো এই কবিতাটা লিখছেন বলে আমরা পড়ছিলাম, পড়ি নাই এই জায়গায়? জি স্যার, বলছি। এই জন্য তাকে বলা হয়েছে যে তিনি ঠিক যে সময়ে মারা গেছেন তার
কিছুদিন বা ওই সময়ে তাকে মনে করেই তিনি এই কবিতাটা লিখেছেন, যাতে এই কবিতার মাধ্যম দিয়ে তাকে আমরা কি করে রাখতে পারি, বলো, স্মরণ করে রাখতে পারি, স্মরণীয় করে স্মরণীয় রাখতে করে পারি। রাখতে পারি। হুম। আচ্ছা, তারপরে এই যে এখানে সেটা বলছে না যে হোয়েন মিসেস ট্যানার ডাইড প্রিমেচুরলি, পো ইমর্টালাইজ হার ইন দিস পয়েম, ট্রান্সফর্মিং হার মেমোরি ইনটু আ সিম্বল অফ ইটার্নাল বিউটি অ্যান্ড ইন্সপিরেশন। ঠিক আছে? ওকে, আর কারো কোনো প্রবলেম? জি স্যার, না। আচ্ছা, যদি কারো থাকে বলবা, না হলে আমরা আমাদের আজকে নতুন যে কবিতাটা পড়বো সেটাতে চলে যাব। আচ্ছা, যেগুলো পড়া দিচ্ছি বা পড়ানো হয়ে যাচ্ছে সেগুলো কি বাসায় একটু রিভিশন টিভিশন দিচ্ছ তো সবাই? জি স্যার, দিচ্ছি। হ্যাঁ, জি সেটা স্যার। বই হোক শিট হোক, ভালো করে পড়ে ফেলবা। যত ডিপলি স্টাডি করবা তত তোমার এক্সপিরিয়েন্সটা ডেভেলপ করবে, ঠিক আছে তো? আর টেক্সট পড়ার বিকল্প নাই কিন্তু, হ্যাঁ, টেক্সট পড়ার কোনো বিকল্প নাই। কারণ পরীক্ষার কোশ্চেন যদি তুমি ভালো মতো কমন পেতে চাও বা ভালো করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে টেক্সটগুলো ভালো করে বুঝতে হবে, টেক্সটের সাথে রেফারেন্স বিষয়গুলোকে বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা, তা যাই হোক, ওই কথা বাদ দিলাম, এখন আমরা চলে যাই। আমাদের নেক্সট কবিতা কি ছিল যেন? A prayer A for my prayer daughter. for my daughter. আচ্ছা, A prayer for my daughter. A prayer for my daughter. আচ্ছা, সরি, এটা না। আচ্ছা, তো প্রেয়ার ফর মাই ডটারটা কবিতাটা শুরু করার আগে আমরা আজকে একটু কবি সম্পর্কে একটু জানবো, ঠিক আছে? কবি সম্পর্কে, তার ইতিহাস সম্পর্কে একটু প্রথমে জেনে নিই, কারণ কবিতার সাথে রিলেটেড। দেখো, আ প্রেয়ার ফর মাই ডটার, ইনি হচ্ছেন উইলিয়াম বাটলার ইয়েটস, তাই তো? উইলিয়াম বাটলার ইয়েটস এনার নাম, তাই তো? এবং ইনি কোন দেশীয় রাইটার বলতে পারবা? দেখো, উইলিয়াম বাটলার ইয়েটস, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ 20th century, ওয়াজ অ্যান আইরিশ পোয়েট। কোন দেশীয় রাইটার তিনি, বলো? Irish. আইরিশ পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট, আয়ারল্যান্ডের, তাই তো? আইরিশ বলতে কাদেরকে, কোন দেশের বুঝি আমরা? Ireland. আয়ারল্যান্ড বুঝি, তাই তো? এবং দেখো, তার মা কি ছিলেন সেটা নিয়ে সমস্যা না, আমরা সেগুলো নিয়ে পড়বো না। বিশেষ করে তার এখান থেকে একটু আমরা পড়ি। দেখো, এই জায়গা থেকে দেখো, আ মেজর ইনফ্লুয়েন্স ইন হিজ লাইফ ওয়াজ মডগন। তিনি যে কবি হয়েছেন, এই কবিতার মেজর ইনফ্লুয়েন্স এসেছে মডগন নামে এক লেডির কাছ থেকে, ঠিক আছে তো? অ্যান্ড এই লেডি কে ছিলেন? অ্যান আইরিশ রেভলিউশনারি অ্যান্ড অ্যাক্ট্রেস। খেয়াল রেখো, অনেক সময় প্রশ্ন আসে, হু ইজ মডগন বা হু ওয়াজ মডগন। তাহলে মডগন কে ছিলেন? একজন আইরিশ রেভলিউশনারির সাথে সাথে কি তিনি একজন কি ছিলেন? অভিনেত্রী এবং অভিনেত্রী এবং বিপ্লব। বিপ্লবী, তাই তো? হ্যাঁ, বিপ্লবী কারা হয়? যারা দেশের উন্নয়নে প্রচলিত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে। হুম ইয়েটস লাভ ডিপলি, যাকে ইয়েটস খুব গভীরভাবে ভালোবাসতো। দো শি নেভার রিটার্ন হিজ অ্যাফেকশন, যদিও কবিকে সে কখনোই মানে কি রেসিপ্রোকেট করেনি তার ভালোবাসা, তার affection ভালোবাসার করতেন। কথা নাই। হ্যাঁ, শি ইন্সপায়ার্ড ম্যানি অফ হিজ ফাইনেস্ট লাভ পোয়েম। তাকে নিয়ে অনেক কবিতা লিখছেন, তার ভিতরে এরকম হোয়েন ইউ আর ওল্ড অথবা নো সেকেন্ড ট্রয়, এরকম অনেক কিছু কবিতা লিখেছেন। হিজ আনফুলফিল্ড লাভড বিকেম সিম্বলিক অফ হিজ লার্জার আর্টিস্টিক অ্যান্ড কনফ্লিক্ট, দেখো, বিটুইন প্যাশন অ্যান্ড আইডিয়ালিজম, এই নিয়ে তিনি লিখছেন। তাহলে আমরা প্রথমে একটু মডগন সম্পর্কে একটু জেনে আসি। এই হচ্ছে মডগন, ঠিক আছে তো? দেখো, দ্য রিলেশনশিপ বিটুইন উইলিয়াম বাটলার ইয়েটস অ্যান্ড মডগন রিমেইনস ওয়ান অফ দ্য মোস্ট কম্পেলিং ইমোশনাল অ্যান্ড আর্টিস্টিক বন্ডস ইন মডার্ন লিটারেচার। দেয়ার কানেকশন ওয়াজ আ ব্লেন্ড অফ লাভ, আইডিয়ালিজম অ্যান্ড ইন্সপিরেশন অ্যান্ড ট্র্যাজেডি। একই সাথে ছিল ব্লেন্ড অফ লাভ, সাথে ছিল আইডিয়ালিজম অ্যান্ড ইন্সপিরেশন, কারণ দুইজনই ছিল কি, দেখো, দুইজনই কি ছিলেন? একজন রেভলিউশনারি, তাই তো? এখানে বলছে না, রেভলিউশনারি, আমাদের কবিও ছিলেন কি, নিজেও একজন, দেখো, ন্যাশনালিস্ট ছিলেন, মানে রেভলিউশনারি ছিলেন, জাতীয়তাবাদী আন্দোলন করতেন, ঠিক আছে? তো এখানে দেখো বলছে,
ইয়েটস ফার্স্ট মেট মডগন ইন 1889। তাহলে প্রথমত আমাদের জন্মটা দেখি, কবির জন্ম সালটা একটু খেয়াল রাখবা এই জায়গায়। জন্ম কত সালে? 1800 কত? 65 65। 65 1865, তাই তো। আমরা ইয়া পড়েছিলাম আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেস। জি স্যার। জি স্যার কোন সময় ঘটনা ওটা? এই সময় না? 1863 এই সময় জি civil স্যার war জি চলছে স্যার নাকি? 1861 থেকে 1865 পর্যন্ত ছিল আমেরিকান সিভিল ওয়ার চলছিল। হ্যাঁ ঠিক, জাস্ট সালটা খেয়াল রাখার জন্য আমি এই কথা ইনক্লুড করলাম। তাহলে উইলিয়াম বাটলারের জন্ম হচ্ছে এরকম 1865 সালে। আর তার সাথে তার দেখা হলো কত বছর বয়সে? দেখো 24 years 1889, তাহলে কত? 24, 24 বছর দেখা বলছে। when he was 24, খেয়াল করো, যখন তার বয়স 24 and she 23, এবং তার বয়স কত? 23 23 হ্যাঁ, আমি বলছে she was an extraordinarily beautiful and charismatic Anglo-Irish actress and political activist, passionately devoted to the cause of Irish independence। হ্যাঁ, তিনি আয়ারল্যান্ডের ইন্ডিপেন্ডেন্সের জন্য নিজেকে একদম ডেভোটেড করে দিয়েছিলেন। ফর ইয়েটস দ্য এনকাউন্টার ওয়াজ লাইফ চেঞ্জিং। হ্যাঁ, তাকে দেখেই কবি মোটামুটি ক্রাশ খায় যান, বুঝতে পারছো? আমরা তো ক্রাশ শব্দটা খুব ইউজ করি। হি ইনস্ট্যান্টলি ফেল ইন লাভ উইথ হার অ্যান্ড স ইন হার নট অনলি আ উইমেন অফ স্ট্রাইকিং বিউটি। তাহলে তাকে শুধু একজন চমৎকার, তার স্ট্রাইকিং বিউটির একজন উইমেন হিসেবে না, বাট অলসো অ্যান ইম্বডিমেন্ট অফ আয়ারল্যান্ড হিমসেলফ। তাকে যেন তিনি আয়ারল্যান্ড ভেবে বসলেন, যেন তার ভিতরে তিনি আয়ারল্যান্ডকে দেখতে পাচ্ছেন কি হিসাবে? প্রাউড, প্যাশনেট অ্যান্ড হিরোইক, এরকম ক্যারেক্টারিস্টিকগুলো তিনি তার মধ্যে দেখতে পেয়েছেন। ইন হিজ আইজ গন বিকেম দ্য লিভিং আইডিয়াল অফ দ্য রেড হেয়ার্ড ক্যাথলিন। তিনি তাকে নাম দিয়েছেন কি? রেড হেয়ার্ড ক্যাথলিন, বুঝতে পেরেছো? দেখি এরকম কোন চরিত্রকে আমরা ইমেজ দিয়ে একটু পাই কিনা। দেখো এখানে রেফারেন্স, এটা হচ্ছে কি আইকনিক আইরিশ আমেরিকান অ্যাক্ট্রেস, এর নাম হচ্ছে কি? দেখো রেড হেয়ার্ড, এই যে দেখতে পাচ্ছ, এই যে, তার মানে তাকে তিনি সেইভাবে আইকনিক একটা ক্যারেক্টারের নাম দিয়েছেন, দ্য সিম্বলিক ফিগার অফ আয়ারল্যান্ড ইন হিজ পোয়েমস অ্যান্ড প্লেস। যাক, তার প্রেমে পড়ে গেছেন, ঠিক আছে। হাউএভার দেয়ার টেম্পারামেন্ট ওয়ার ভেরি ডিফারেন্ট, কিন্তু তাদের মানসিকতা ছিল ভিন্ন, ঠিক আছে। ইয়েটস ওয়াজ আ ড্রিমার, আ মিস্টিক অ্যান্ড আ পয়েট। ইয়েট ছিলেন একজন স্বপ্নবাদী মানুষ, ঠিক আছে। তো তিনি একজন মিস্টিক পয়েট এবং একজন কি বলবো, মানে স্বপ্নবাদী মানুষ যেটাকে বলা হয়, তিনি বাস্তববাদী না। হু সর্ট স্পিরিচুয়াল হারমোনি, তিনি চাচ্ছিলেন কি? স্পিরিচুয়াল হারমোনি। স্পিরিচুয়াল হারমোনি বুঝো, মানে স্পিরিচুয়াল লাভ, তাই তো, আত্মিক মিলন, এই আর কি, আধ্যাত্মিক। অন্যদিকে মডগন ওয়াজ আ রেভলিউশনারি রিয়েলিস্ট, অ্যাক্টিভ ইন পলিটিক্স অ্যান্ড সোশ্যাল রিফর্ম, এবং তিনি আইডিয়ালিস্ট পছন্দ করেন না, তিনি রিয়েলিস্ট পছন্দ করেন। তাই তো, যা করতে হবে একদম রিয়েল, কোনো আদর্শবাদী কথাবার্তা দিয়ে চলবে না। খুন মারামারি ফাটাফাটি, কোনো আদর্শবাদী কথার মধ্যে তিনি বিশ্বাসী না। বলছে হি ওয়াজ ফিয়ারলেস ইন আর অ্যাক্টিভিজম, এবং তিনি খুবই দুঃসাহসিক মানুষ ছিলেন। হ্যাঁ, ফিয়ারলেস, জয়নিং ন্যাশনালিস্ট মুভমেন্ট অ্যান্ড স্পিকিং অ্যাট র্যালিস, তিনি র্যালিতে কথাও বলতেন। হ্যাঁ, র্যালিতে কথা বলা, একটা লিড করা কিন্তু এত সহজ ব্যাপার নয়। ইভেন সাপোর্টিং র্যাডিক্যাল কজেস। ইয়েটস অ্যাডমায়ার্ড হার প্যাট্রিয়টিজম, তার দেশপ্রেম নিয়ে তিনি তাকে খুব প্রশংসা করলেও, বাট ওয়াজ আনকমফোর্টেবল উইথ আর পলিটিক্যাল এক্সট্রিমিজম। হ্যাঁ, কিন্তু তিনি রাজনৈতিকভাবে যে এক্সট্রিম ছিলেন, হ্যাঁ, মানে খুবই কট্টরবাদী ছিলেন, এইটা তিনি তাকে পছন্দ করতেন না, ঠিক আছে। হিজ লাভ ওয়াজ আইডিয়ালিস্টিক অ্যান্ড স্পিরিচুয়াল, এবং মডগনের প্রতি তার ভালোবাসা ছিল অনেকটা আদর্শবাদী এবং আধ্যাত্মিক টাইপের। হোয়াইলস হার ওয়াজ ডিরেক্ট টুয়ার্ড আয়ারল্যান্ডস রিভলিউশন রাদার দ্যান রোমান্টিক ডিভোশন, এবং লেডি হিসাবে সে কোনো প্রেম টেমের মধ্যে নাই, সে হচ্ছে আয়ারল্যান্ডের লিবারেশন চাই, আয়ারল্যান্ডকে মুক্ত করতে হবে, এটা হচ্ছে তার কাজ, ঠিক আছে। এই জন্য দুইজনের প্রেমটা মেলেনি, মানসিকতা না মেলার কারণে কি তাদের সম্পর্কটা টেকেনি। যাই হোক, ডেসপাইট হার ল্যাক অফ রোমান্টিক ইন্টারেস্ট, যেহেতু তার রোমান্টিক ইন্টারেস্টটা ছিল না, গন ডিপলি রেসপেক্টেড ইয়েটস ইন্টালেক্ট অ্যান্ড ফ্রেন্ডশিপ, কিন্তু গন অন্তত ইয়েটসের ইন্টালেক্ট এবং ফ্রেন্ডশিপকে খুব পছন্দ করতেন, ঠিক আছে তো, রেসপেক্ট করতেন আর কি। এবং হি প্রপোজেস ম্যারিজ টু হার সেভারাল টাইমস। হ্যাঁ, দেখো ডব্লিউ.বি. ইয়েটস তাকে কয়েকবার প্রস্তাব করেছেন বিয়ের। 1891 সালে তাদের দেখা হলো কত? 89 নাকি?
89 দেখা হওয়ার পর 24 বছর বয়সে দেখা হওয়ার পর 1891, 1899, 1900 এবং 1901 এই চারবার কি করে ডাব্লিউবিএস তাকে বিয়ের প্রস্তাব দেয়। তাহলে 1901 যখন, তখন তার বয়স কত বলো? তাহলে 1900 যদি ধরি, তাহলে 36 বছর। 36 বছর বয়স। বাট ইচ টাইম শি রিফিউজড অ্যান্ড ক্লেমিং দ্যাট হার এডুকেশন টু আয়ারল্যান্ড লেফট নো রুম ফর ম্যারিজ। হ্যাঁ, যে তার এডুকেশনের জন্য, সরি আয়ারল্যান্ডের জন্য তার ডেডিকেশন, আমি এডুকেশন বলতেছি, হ্যাঁ ডেডিকেশন, এটা বিয়ের তার জন্য কোনো জায়গা রাখেনি, মানে বিয়ের কোনো সুযোগ তার জীবনে নাই। সুতরাং হার রিজেকশন wounded years profoundly, yet he continued to worship her as the ideal woman and continued to correspond her for decades. হ্যাঁ, দশকের পর দশক ধরে তার সাথে যোগাযোগ রেখেই যায়। Their relationship also inspired some of the year's finest love poetry. In যেমন হচ্ছে when you are old, he recalls his unrequited love, এরকম কয়েকটা কবিতা লিখছেন, ওটা আমাদের দরকার নাই। এইবার হচ্ছে in 1903 মডগন ম্যারিড মেজর জন ম্যাকব্রাইড। দেখো, মেজর জন ম্যাকব্রাইডকে বিয়ে করেন, এই যে এই ব্যক্তিকে কে বিয়ে করে বলো? মডগন। হ্যাঁ, মডগন একে বিয়ে করে। কারণ কি, সে একজন কি ছিল, একজন আইরিশ ন্যাশনালিস্ট, তার নদীর সাথে মিলে যাচ্ছে নাকি চিন্তা ভাবনাই। এবং যে অলরেডি কি করেছে, হু লেটার পার্টিসিপেটেড ইন এস্টার রাইজিং 1916। এস্টার রাইজিং মানে উত্থান, হ্যাঁ মানে কি একটা বিদ্রোহ। 1916 সালে একটা বিদ্রোহ হয়, সেটার নাম দেওয়া হয়েছে ইস্টার রাইজিং। সেখানে পার্টিসিপেট, এটা থার্ড ইয়ারে তোমাদের, সরি ফোর্থ ইয়ারে একটা কবিতা আছে, ঠিক আছে, ফোর্থ ইয়ারে এই ইস্টার রাইজিং নামে। তো ইয়েটস ওয়াজ হার্ট ব্রোকেন। তখন এই কথা যদি ইয়েটস শুনে, তখন কেমন হবে বলো? সে কি খুশি হবে যে ভেঙে পড়বে। আমাকে বললো বিয়ে করবে না অথচ একজনকে বিয়ে করে ফেললো? সে খুব কষ্ট পায়। রেফারিং টু ম্যাকব্রাইড অ্যাজ আ ড্রাঙ্কেন, ভেইন অ্যান্ড ভায়োলেন্ট ম্যান। হ্যাঁ, এতে কি করে, সে ম্যাকব্রাইডকে প্রচুর গালাগালি করে, বুঝতে পেরেছো? ড্রাঙ্কেন, ভেইন অ্যান্ড ভায়োলেন্ট। ইভেন গন, দেখো আফটার গনস ম্যারিজ ফেইল্ড, এরপরে আবার মডগনের সাথে তার বিয়ে বিচ্ছেদ হয়, এই মডগনের সাথে ম্যাকব্রাইডের। তখন আবার করলো কি, আবার প্রস্তাব করলো, শি আর ইয়েটস নেভার ইউনাইটেড রোমান্টিক্যালি, দো মেইনটেইন কন্ট্যাক্ট, মিউচুয়াল রেসপেক্ট আনটিল হিজ ডেথ। হ্যাঁ, মৃত্যুর আগ পর্যন্ত সে তার সাথে অন্তর্যোগাযোগ রেখেছিল। তাহলে বুঝতে পারছো কি জাতীয় ভালোবাসা। মানে মডগনের সাথে এবং ইয়ার সাথে মেলেনি, ম্যাকব্রাইডের সাথে, ঠিক আছে। দেখো দেখো ডিভোর্স হয়। হ্যাঁ, দেখো মডগন ম্যারিড জন ম্যাকব্রাইড ইন 1903, এবং শেষে কি হয় দেখো, দেয়ার ম্যারিজ ওয়াজ টিমালচুয়াস, মানে খুব মানে ঝগড়ুটে বা মারামারি উত্তাল এরকম আর কি। অ্যান্ড গন লেফট ম্যাকব্রাইড ইন 1905। তাহলে কত বছর টিকলো ওদের বিয়ে? 3 বিয়ে, 5 2 বছর। ডিউ টু অ্যাবিউজ। দে হ্যাড ওয়ান সান, নাম হচ্ছে সিন ম্যাকব্রাইড, অ্যান্ড দো দে সেপারেটেড লিগালি ইন 1906 আর ডিভোর্স ওয়াজ নট গ্রান্টেড। হ্যাঁ, তারা লিগালি সেপারেটেড হন কিন্তু ডিভোর্স দেওয়া যায়নি। ম্যাকব্রাইড ওয়াজ লেটার এক্সিকিউটেড ফর হিজ রোল ইন 1916 ইস্টার রাইজিং। তাহলে ম্যাকব্রাইডকে সেখানে হত্যা করা হয়, মানে এক্সিকিউশন করা হয় 1916 সালে এই যে আইরিশ ইস্টার রাইজিং এর কারণে। অ্যান্ড গন রিটার্ন টু আয়ারল্যান্ড পার্মানেন্টলি আফটার হিজ ডেথ। এবং ম্যাকব্রাইডের মৃত্যুর পর সে আয়ারল্যান্ডে ফিরে যায়। তো এই হচ্ছে ম্যাকব্রাইডের সাথে সম্পর্ক। তাহলে সম্পর্কটা ভালো ছিল না, তাই তো? দেয়ার ম্যারেজ ওয়াজ আনহ্যাপি। গন অ্যাকিউজ ম্যাকব্রাইড অফ অ্যাবিউজ লিডিং টু হার লিভিং ইন 1905। তো ম্যাকব্রাইডস ফেট কি হলো, সে তো মারা গেল এবং মোটামুটি এভাবে আয়ারল্যান্ডে থাকতে শুরু করলো। তারপরেও কি তাদের বিয়ে হয়েছে ডাব্লিউবিএস এর ওর সাথে? হয়নি, তাই না? তাহলে ডাব্লিউবিএস কাকে বিয়ে করেছেন তারপরে দেখি। তাহলে এইখানে একটু খেয়াল করি, দেখো বলছে ইন 1917 ইয়েটস ম্যারিড জর্জ হাইড লিজ। জর্জ হাইড লিকে বিয়ে করে, ঠিক আছে তো? তাহলে কত বছর বয়সে? এদিকে 17 আর ওদিকে কত 35, তাহলে কত হয়? 52 বছর। 52 বছর বয়সে নাকি? তাহলে দেখো আমরা বলতে পারি কি যে অ্যাট দ্য এজ অফ 52, ঠিক আছে তো, ইয়েটস ম্যারিড জর্জ হাইড লিজ হুজ ইন্টারেস্ট ইন স্পিরিচুয়ালিজম ইনফ্লুয়েন্স আর লেটার ফিলোসফি। এবং
এই এই জর্জ হাইডলি তার সাথে মানসিকতায় মিলে যায় আর কি। হ্যাঁ, সেও ছিল এরকম স্পিরিচুয়ালিজমে বিশ্বাসী, হ্যাঁ, ইন্টারেস্ট ইন স্পিরিচুয়ালিজম, যেটা তার লেটার ফিলোসফির সাথে ইনফ্লুয়েন্স করে। ঠিক আছে, তাহলে এর সাথে বিয়ে হলো। এবং আমরা যদি একটু দেখি, দেখো আচ্ছা, ইয়েটস অ্যান্ড জর্জ হাইডলি, দেখো, দেখতে পাচ্ছ দুইজন, দেখো, ডব্লিউ.বি. ইয়েটস এবং জর্জ হাইডলিস ওয়ার ইন সিগনিফিক্যান্ট স্পিরিচুয়াল অ্যান্ড লিটারি collaboration after their marriage in 1917, which become a key influence on the late period of Yeats' work. তারপরে দেখো, সে 52 বছর পর্যন্ত কার জন্য অপেক্ষা করছে বলো? মর্গন। মর্গনের সাথে 52 বছর বয়স পর্যন্ত, চিন্তা করছো? George was a spiritualist who, through automatic writing, helped Yeats develop the complex system of philosophy and psychology. ইত্যাদি যাও, সে নিয়ে একটা কবি বইও লিখছে ভিজন নামে। দেখো, আচ্ছা, দরকার নেই। দেখো, এখানে যেটা বলা হচ্ছে, দেখো, আফটার ইয়েটস ডেথ জর্জ ম্যানেজ হিজ লিটারি স্টেট ফর 30 ইয়ার্স। সে তার ওই লিটারি কাজটা চালিয়ে যায়, অর্গানাইজিং অ্যান্ড ক্যাটালজাইজিং হিজ পেপার্স অ্যান্ড এনশিওরিং দ্যাট হিজ ওয়ার্ক ওয়াজ পাবলিশড অ্যান্ড প্রিজার্ভ। হ্যাঁ, তার কাজগুলোকে সে পাবলিশ করার চেষ্টা করে। শেষে হলো কি, শি ইজ বেরিড অ্যাট দ্য ফুট অফ হার হাজব্যান্ডস গ্রেভ ইন ড্রামক্লিফ, কাউন্টিস লিগো, অ্যান্ড ওয়াজ রেসপন্সিবল ফর দ্য দেখো মিউনিফিসেন্ট ট্রান্সফার অফ লিটারি ম্যানুস্ক্রিপ্ট টু দ্য ন্যাশনাল লাইব্রেরি অফ আয়ারল্যান্ড। তো তিনি আয়ারল্যান্ড, মানে ডব্লিউ.বি. ইয়েটসের লেখাগুলোকে এই আয়ারল্যান্ডের যে লাইব্রেরি, সেখানে তিনি ট্রান্সফার করতে সক্ষম হন। তো তাদের এই দুইজনের বিয়েতে মোটামুটি আমরা যদি বলি ফ্যামিলি লাইফ, হ্যাঁ, তাদের ফ্যামিলি লাইফটা কেমন ছিল? আচ্ছা, এগুলো বলতেছি কারণ কবিতাটার সাথে এগুলো রিলেটেড। হ্যাঁ, দেখো, তখন ম্যারিড হওয়ার পর, দেখো, ডব্লিউ.বি. ইয়েটস ম্যারিড বার্থা জর্জি হাইডলিজ, নামটা খেয়াল রেখো, হু ওয়াজ দ্য ডটার অফ দ্য ক্যাপ্টেন উইলিয়াম দেখো, গিলবার্ট হাইডলিজ অ্যান্ড এডিথ ইত্যাদি ইত্যাদি। দ্য কাপল হ্যাড 2 চিলড্রেন। তাহলে তাদের 2জন সন্তান হয়েছিল নাকি? একজনের নাম কি? অ্যানি ইয়েটস, আরেকজনের নাম হচ্ছে মাইকেল ইয়েটস। অ্যান্ড দে আর শেয়ার্ড ইন ইন্টারেস্ট ইন দ্য মিস্টিক্যাল অ্যান্ড অকাল্ট লিড টু এক্সটেন্সিভ কোলাবোরেশন। মানে মোটামুটি এখানে স্ত্রী সন্তান সবাই একই ধরনের চিন্তা ভাবনা ছিল। ঠিক আছে, তো বলছে দ্য হাইডলিস ফ্যামিলি ওয়াজ ইংলিশ উইথ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মিলিটারি ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড দেয়ার ফ্যামিলি লাইফ ওয়াজ মার্কড বাই হার প্যারেন্টস সেপারেশন অ্যান্ড হার ফাদার্স আর্লি ডেথ। হাইডলি গেল। তো মোটামুটি এদের পরিবার কি ছিল? মোটামুটি বেশ ভালোই ছিল। ঠিক আছে, তো তাহলে মর্গন মোটামুটি ওর দিকে ইমোশনাল একটা বিষয় ছিল, টপিক ছিল ডব্লিউ.বি. ইয়েটসের, কিন্তু ফ্যামিলি এবং অরিজিনাল লাভের বিষয়টা ছিল হচ্ছে এই জর্জ হাইডলি। এবং ফ্যামিলি ভাবে তারা খুবই মোটামুটি হ্যাপিলি লিড করেছে এবং শেষ জীবন পর্যন্ত কাটিয়েছে। কিন্তু কার জীবনটা ভালো মতো কাটলো না বলো? বলো, কার জীবন কাটলো? ডব্লিউ.বি. ইয়েটস। হ্যাঁ, না, কার? মর্গনের লাইফ। মর্গনের লাইফ ভালোভাবে কাটলো না। যাকে সে বিয়ে করলো তাকে সে অ্যাবিউজ করেছে, মারধর করেছে, শেষ পর্যন্ত তার স্বামীর কাছ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক আছে, এই যে হচ্ছে মনে করো তাদের ছবি। ঠিক আছে, তো এই হচ্ছে মনে করো জর্জিয়া হাইডলিস, ডব্লিউ.বি. ইয়েটস, আর এই হচ্ছে অ্যানি, আর এই হচ্ছে তাদের ছেলে নাকি? এই যেখান থেকে একটু দেখলে বুঝতে পারবা। তো যাই হোক, আমরা দেখলাম তাহলে কিছুটা ব্যাকগ্রাউন্ড ইতিহাস দেখলাম। আরটা খেয়াল করো, দেখেন তো আমাদের 1939 সাথে সাথে তার বিয়ে হয়েছে কত সালে? মর্গন ইয়ের সাথে বিয়ে করছে কত সালে জানো? 1917 সালে। এই সময়ে একটু খেয়াল করো তো, 1917 সালে যখন বিয়ে হলো, সেই সময় কি চলছিল? একটা দুর্দান্ত একটা ঘটনা চলছিল। প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ চলছিল। তাহলে এই প্রথম বিশ্বযুদ্ধে ইংল্যান্ড, আমেরিকা বা এদিকে জার্মান, ইউরোপিয়ান কান্ট্রিতে একটা বড় ধরনের উত্তাল পরিবেশ বিরাজ করছিল, সাথে সাথে সারা বিশ্বে।
তো মোটামুটি ডাব্লিউবি ইয়েটস সেই সময় এবং তার ইমোশনাল যে ব্রেকআপ যেটা বলা হচ্ছে বা হচ্ছে ইমোশনাল যে সাফারিং সব কিছু মিলে তিনি খুবই মানে হতাশ ছিলেন, ডিসঅ্যাপয়েন্টেড ছিলেন, বুঝতে পেরেছ? তিনি খুবই হতাশ এবং ডিসঅ্যাপয়েন্টেড একজন মানুষ ছিলেন। তো যেহেতু তাদের বিয়ে হলো এবং তার যে মেয়ে হলো কত সালে আমরা যদি একটু দেখি, দেখো when was Annie Yates born? দেখি তো দেয় কিনা আমাদের। অ্যানি ইয়েটস কত সালে জন্মায় দেখো তো? 1919। ফেব্রুয়ারি 26, 1919 সালে। কত বছর পরে তাদের বিয়ের? মোটামুটি 2 বছর পরে। 2 বছরের মাথায় মাথায় তাদের সন্তান হয় অ্যানি ইয়েটস 1919 সালে। 1919 সালে বেশ কিছু মানে প্রথম বিশ্বযুদ্ধ চলছিলই, তার মধ্যে আবার ওদিকে 1916 সালে ইস্টার রাইজিং ঘটেছে। এদিকে আমাদের ইন্ডিয়ার একটা ঘটনা জানো তো 1919 সালে কি ঘটনা ঘটছিল এই সময়? আয়ারল্যান্ড ইংল্যান্ডের দ্বারা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড বা ম্যাসাকার, নাম শুনেছো? আচ্ছা। জি স্যার। তাহলে অনেক মানে উত্তাল একটা সময় কিন্তু সেই সময় ছিল। তাহলে এই সময় তার মেয়ের জন্ম, তাহলে মেয়ের জীবন নিয়েও তিনি কিন্তু একটু মোটামুটি টেনশনেই ছিলেন বলা যায়, ঠিক আছে? খুব টেনশনে ছিলেন যে আমরা তো না একটা জীবন কাটিয়ে গেলাম, তাহলে আমাদের ছেলে মেয়েরা কিভাবে জীবন কাটাবে বলো এই অবস্থায়? এই যে, ঠিক আছে তো? তার জন্য দেখো কবিতাটাও তিনি কবে লিখছেন, তাহলে ডাব্লিউবি ইয়েটস পোয়েম আ প্রেয়ার ফর মাই ডটার ওয়াজ রিটেন ইন 1919। কারণটা কি? তার মেয়ের জন্ম কত সালে? এই যে এখানে বলছে 1919। হ্যাঁ, এই যে অ্যানি, ইয়েটস ডটার অ্যানি অন ফেব্রুয়ারি 26, 1919। এবং তিনি কবিতাটা তার মেয়ের উপলক্ষেই লিখেছেন। Yeats wrote the poem while walking up and down the stormy seashore of his house in Thur Valley shortly after Annie's birth। মানে অ্যানির জন্মের পরপরই সে হয়তো তার মেয়ে হয়তো দোলনায় ঘুমাচ্ছে আর সে হচ্ছে মনে মনে তার মানে পৃথিবী সম্পর্কে ভাবছে। এবং মেয়েদের নিয়ে তো তার একটা উত্তাল ব্যাপার রয়েছে, বিশেষ করে মডগনের ব্যাপারটা। মডগন অতিমাত্রায় বিউটিফুল হওয়ার কারণে তার কি লাইফ কি ভালো কাটছে বলো তো? না স্যার। তিনি চাচ্ছেন যে আসলে মানুষের তাহলে কোনটাকে আমরা গুরুত্ব দিব, অথচ সে জর্জ হাইড লিয়ের সাথে ভালো লাইফ লিড করছে। হয়তো সে মডগনের মতো অত সুন্দরী না, কিন্তু তারপরেও তার সাথে তার সংসার হয়েছে। তাহলে কোনটাকে আমরা গুরুত্ব দিই আসলে? আমাদের কি ফিজিক্যাল বিউটিকে গুরুত্ব দেওয়া উচিত, নাকি আসলে সাইকোলজিক্যাল যে বিউটি বা মেন্টাল বিউটি বা ম্যানার, এইগুলোকে গুরুত্ব দেওয়া উচিত? সেটা নিয়ে তিনি কবিতা লেখেন। তার মেয়ের জন্য তিনি কি প্রার্থনা করেন যে আমারও তো একটা মেয়ে হয়েছে, তাহলে এই মেয়ের ভবিষ্যৎটা কেমন হবে? মডগনের মতো হবে না তো, নাকি জর্জ হাইডলিয়ের মতো অবস্থা হবে যে সে সংসার করতে পেরেছে অথবা আরেকজন সংসার করতে পারেনি? এই বিষয় নিয়ে তিনি খুবই টেনশনে ছিলেন, ঠিক আছে তো? তাই বলছে, দেখো এখানে বলছে দ্য ভায়োলেন্ট স্টর্ম আউটসাইড বিকাম আ পাওয়ারফুল সিম্বল অফ দ্য ট্রাবলড ওয়ার্ল্ড ইনটু হুইচ হিজ চাইল্ড হ্যাড বিন বর্ন। প্রথম বিশ্বযুদ্ধ, আবার মানুষের ম্যানারে প্রচুর প্রবলেম, এই ব্যাপারগুলো নিয়ে তিনি কবিতাটা লিখেছেন। দেখো এই যে বলছে এখানে যে অ্যাট দিস পয়েন্ট ইন হিজ লাইফ ইয়ার্স ওয়াজ ইন হিজ মিড 50s, মানে 52 বছর বয়স। হ্যাভিং লিভড থ্রু আ সিরিজ অফ পার্সোনাল অ্যান্ড ন্যাশনাল আপহেভেলস, হি হ্যাড উইটনেস দ্য ডেক্লাইন অফ রোমান্টিক আইডিয়ালিজম, দ্য হররস অফ ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট। প্রথম বিশ্বযুদ্ধের হরর দেখছেন। দ্য ইস্টার রাইজিং ইন 1916, ইস্টার রাইজিং এর ব্যাপারটা দেখছেন। হুইচ হ্যাজ ফিল্ড হিম উইথ বোথ অ্যাডমাইরেশন অ্যান্ড সরো। একদিকে বিদ্রোহ, তিনিও তো বিদ্রোহ চাচ্ছিলেন যেটা পরিবর্তন আসুক, কিন্তু সাথে সাথে দুঃখের ব্যাপারটা চলে আসছে। কারণ কি? দ্য রিবিলিয়ন হ্যাড লেফট আয়ারল্যান্ড ডিভাইড অ্যান্ড ডিসিলেশনমেন্ট। এই যে 1916 সালে ইস্টার রাইজিং হওয়ার কারণে তাদের আয়ারল্যান্ডটা পুরো ডিভাইডেড হয়ে যায়। মানে যে ধরনের যার জন্য তারা বিদ্রোহ করেছিল সেই বিদ্রোহটা সফল হয়নি। Years feared that the idealism of youth was being replaced by hatred, fanaticism and destructive pride. Against this backdrop, মানে এই ঘটনার উপর ভিত্তি করেই the birth of his daughter awakened in him both love and anxiety। একই সাথে তার মেয়ের জন্য ভালোবাসা, আর একদিকে হচ্ছে তাকে নিয়ে একটা চিন্তা। কারণ কি? লাভ ফর আর ইনোসেন্স অ্যান্ড ফিয়ার অফ দ্য করাপ্ট আনসার্টেন ওয়ার্ল্ড শি উড ইনহেরিট। যে ধরনের পৃথিবীতে সে জন্মালো, এই পৃথিবীতে সে কিভাবে ভালো থাকতে পারবে,
হ্যাঁ, যেখানে কি নাই, নীতি নাই, নৈতিকতা নাই, হ্যাঁ, মানুষ হুম কি করছে বলো, নিজের মতো করে, হ্যাঁ, মানুষ মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ কত কিছু চলছে। অতএব এই করাপ্টিবল পৃথিবীতে, মানে করাপ্ট পৃথিবীতে আমার মেয়ে কিভাবে বাঁচবে, সেটা নিয়ে তিনি মেনলি এই কবিতাটা লিখেছেন। এই কথা বুঝতে পারছো? হ্যাঁ। জি স্যার। হ্যাঁ, এবং এখানে তিনি এখানে আরো কি কি করেছেন দেখো, যে হিজ প্রেয়ার ফর হিজ ডটার এক্সপ্রেসেস হিজ উইশ দ্যাট শি গ্রো নট ইনটু আ উইমেন অফ এক্সট্রিম বিউটি অর প্যাশনেট ইন্টালেক্ট। হ্যাঁ, তিনি চাননি তার মেয়ের এক্সট্রিমলি বিউটিফুল হোক বা প্যাশনেট ইন্টালেক্ট হোক, বাট ওয়ান অফ ইনার পিস কার্টিসি অ্যান্ড ফেইথ, বরং তার মেয়ে হবে কি, মানে ইনার পিস ফিল করবে, বাইরে শো করার দরকার নেই, ধর্মে বিশ্বাসী হবে, মানুষের সাথে কার্টেসি বোধ মেনটেন করবে। ফর ইটস এক্সেসিভ বিউটি অর প্রাইড, তাই তো, এক্সেসিভ বিউটি এবং প্রাইড দুটাই ক্ষতিকর। যেমন দ্যাট লাইক অফ হেলেন অফ ট্রয়, তিনি এখানে হেলেন অফ ট্রয়ের কথা আমরা জানছি না গত ক্লাসে? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, হেলেন অফ ট্রয়ের জন্য কি হলো, একটা পুরো রাজ্য ধ্বংস হলো, একই সাথে মড গন, তার জীবনটাও ধ্বংস হলো। হ্যাঁ, লিড অনলি টু ট্র্যাজেডি অ্যান্ড ডিস্ট্রাকশন। অতএব ওভারমাস বিউটি, যেটা ফিজিক্যাল বিউটি, সেটা নিশ্চয়ই ভালো কিছু নিয়ে আসে না। এ কারণে হেন্স হি প্রেইজ দ্যাট অ্যানি মে বি প্রোটেক্টেড ফ্রম ভ্যানিটি, অ্যারোগেন্স অ্যান্ড রেস্টলেস অ্যাম্বিশন। হ্যাঁ, সে যেন বিউটিফুলি মোর ওভারমাস বিউটিফুল না হয়, সে যেন ভেইন না হয়, অ্যারোগেন্ট না হয়, এবং যাতে রেস্টলেস অ্যাম্বিশন নিয়ে যাতে না চলে, যেমনটা চলেছে হচ্ছে কে, মডগন। ঠিক আছে? অতএব এই সব কিছু মিলেই তিনি একটা, মানে কি বলবো, একটা সুন্দর ক্রিয়েটিভ আর্ট তৈরি করেছেন এই পোয়েটটা লেখার মাধ্যমে। তিনি তার মেয়েকে উপলক্ষ নিয়ে লিখলেও, তাহলে কি বলছে, যদি অন দ্য অকেশন, হোয়াট ইজ দ্য অকেশন অফ রাইটিং অফ দিস পোয়েম, অকেশনটা কি, যদি এরকম কোশ্চেন আসে যে হোয়াট ইজ দ্য অকেশন অফ WBS রাইটিং দিস পোয়েম, তাহলে কি হবে, কি বলবো অকেশনটা, বলো, বলতে পারবো না কেউ? কি সবাই কি শুনতে পাচ্ছ তো নাকি, না সবাই চুপ হয়ে আছো যে? হাই হাই, কেউ কথা বলে না। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ তো বলো, আমি তো কথা বলছি, না জানলে বলবা স্যার বুঝি নাই, কিন্তু কথা না বলে যদি চুপ থাকো তাহলে কেমন করে হবে? স্যার, স্যার এখানে কবি হচ্ছে তার মেয়ের জন্য মডারেট অ্যামাউন্ট বিউটি চাচ্ছে, হ্যাঁ সেটা ঠিক কারণ আছে, কিন্তু আমার যখন প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য অকেশন অফ রাইটিং দ্য পোয়েম, অকেশনটা, উপলক্ষটা কি, বললেই হয় দ্য বার্থ অফ হার ডটার, তাই তো, বা চাইল্ড। Protect his daughter from vanity, arrogance, and restless ambition. এত কিছু দরকার নাই তো, আমি প্রশ্নটা কি করেছি, যে হোয়াট ইজ দ্য অকেশন, আমি প্রেয়ার কি সেটা বলি নাই তো। অকেশন মানে বুঝতো উপলক্ষ, তিনি কোন উপলক্ষে কবিতাটা লিখছেন। স্যার তার হচ্ছে মেয়ের জন্ম। হ্যাঁ, তার মেয়ের জন্ম, তাই তো, তার মেয়ে জন্মেছে, তার উপলক্ষে তিনি কবিতা। এখন কবিতার ভিতরে তিনি কি বলতে চেয়েছেন না চেয়েছেন সেটা তো পরে বলতে পারি, যে হোয়াট ওয়াজ হিজ প্রেয়ার, যখন বলবো যে হোয়াট ওয়াজ হিজ প্রেয়ার, বা হোয়াট প্রেয়ার ডাজ হি ডু ফর হিজ ডটার, তার মেয়ের জন্য তিনি কি প্রার্থনা করেছেন সেটা আলাদা জিনিস, কিন্তু উপলক্ষটা কি, যে তার মেয়ের জন্ম, তাই তো। এটা একটু বুঝতে হবে যে আমি উত্তরটা কি দিব। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড বিষয়টা কিছুটা জানলাম। কবিতাটা যেহেতু একটু বড়, হয়তো আমরা এক ক্লাসে শেষ করতে পারবো কিনা জানি না, চেষ্টা করে যাব, তারপর না হলে হয়তো একটা ক্লাস লাগতে পারে, কারণ ব্যাকগ্রাউন্ড বিষয়টাকে আমাদের জানতে হবে। তাহলে এই মনে করো একটা ছবি, তাই তো, দেখো তো এইখানে একটা ছোট বাচ্চার ছবি আছে মেয়ের, তাই না, কিসে তাকে শোয়ানো হয়েছে? দোলনা। তাকে দোলনাতে শুয়ে রাখা হয়েছে, তাই তো, এটা একটা কি দোলনা। তাহলে কবি কবিতা লিখছেন, সরি আমি একটু মিউট করলাম, 2 মিনিট একটু সময় দাও আমাকে। সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ঠিক আছে, তো বলছে কি দেখো, এইভাবে শুরু, হ্যাঁ, ওয়ান্স মোর, হ্যাঁ, আবারও, কি হচ্ছে, দ্য স্টর্ম ইজ হাউলিং, আবারও ঝড় কি করছে, হাউলিং করা মানে কি, আর্তনাদ করা। গর্জন করছে, হ্যাঁ। তাহলে ওয়ান্স মোর দ্য স্টর্ম ইজ হাউলিং,
মানে বাইরে তাহলে কি হচ্ছে, বিশাল ঝড় বইছে নাকি, যেটা গর্জন করছে, কবি শুনতে পাচ্ছেন। অ্যান্ড হাফ আন্ডার দিস ক্র্যাডেল হুড অ্যান্ড কাভার লিড, দেখো এই যে ক্র্যাডেল হুড এটা, হ্যাঁ, আর এই কাভার লিড এই যে এটা, হ্যাঁ, পিকচারটার সাথে মিলে গেছে আর কি। কি হচ্ছে, মাই চাইল্ড স্লিপস অন, কিন্তু অবশ্য ঘুমাচ্ছে না, এই জায়গায় তাকিয়ে আছে যে আমার চাইল্ড কি করছে, ঘুমাচ্ছে। কিসে ঘুমাচ্ছে তার চাইল্ড, বলো। দোলনা। তা বলছে ক্রাডেল ফুল। হ্যাঁ, গ্র্যাডেল হুড, ওই তো দোলনা, যার একটা হুড আছে এরকম আর কি। তাহলে হাফ হিট, কি অবস্থায় ঘুমাচ্ছে, হাফ হিট, মানে তাকে অলরেডি এই যে কাপড় টাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে, শুধু মুখটুকু দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, অর্ধ ঢাকা। হ্যাঁ, দেয়ার ইজ নো অবস্টাকল, তাহলে ওদিকে ঝড় বইছে, হ্যাঁ, বিশাল ঝড়, উত্তাল ঝড় বইছে। আর ঝড় তো বইছেই, এখন এই ঝড় যখন একদিকে বয়ে যায়, মানে কি জোরালো বাতাস বয়ে চলে, তাই না? তো এই বাতাসকে বাধা দেওয়ার মতো, দেখো দেয়ার ইজ নো অবস্টাকল, বাতাস যে বয়ে যাচ্ছে, বাতাসকে বাধা দেওয়ার মতো কোনো বাধা নেই, অবস্টাকল নেই, শুধু আছে কি, বাট গ্রেগরিজ উড অ্যান্ড ওয়ান বেয়ার হিল। সামনে রয়েছে কি, গ্রেগরিদের বাগান মানে বন, আর হচ্ছে একটা শূন্য, কি বেয়ার মানে কি শূন্য, একটা পাহাড়। এছাড়া স্যার গ্রেগরিটা কি? গ্রেগরি নাম একজনের পরিচিতদের মধ্যে কারো নাম, ঠিক আছে তো, তার বাড়ির পাশে হয়তো কেউ, তার কথা বলা হয়েছে, ঠিক আছে তো। তাই বলছে গ্রেগরিদের বন আছে, মানে বাগান বাড়ি আছে, আর হচ্ছে একটা পাহাড়। এছাড়া এই ঝড়ে মানে ঝড়টাকে বাধা দেওয়ার মতো আর কিচ্ছু নেই, এছাড়া যেন আর কিছুই নেই। এখানে কি ঘটনা ঘটছে বলো, তাহলে সব কিছু নিশ্চয়ই বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে নাকি, হ্যাঁ। বলছে কি, হোয়ার বাই, হোয়ার মানে কি যার দ্বারা, দ্য হেস্টেক অ্যান্ড রুপ লেভেলিং উইন্ড, যার দ্বারা বলতে এই গ্রেগরি রুড এবং ওয়ান ওয়েয়ার হিল, এই দুটা দ্বারা কি হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে মাত্র এই ঝড়টা, তাছাড়া আর কারো দ্বারা হচ্ছে না। এবং উইন্ডকে কি বলা হচ্ছে, দেখো উইন্ডকে বলা হচ্ছে হেস্টেক অ্যান্ড রুপ লেভেলিং উইন্ড, মানে কি রূপকে লেভেল করে দিচ্ছে, মানে কি বাড়ির ঘর চালা উড়ানো ঝড়। হেস্টেক মানে কি, হেস্টেক বুঝি আমরা, খড়ের বাধা। দেখবা যে কি করা হয়, যে মাঠে তৎকালীন সময়ে ধান হোক গম হোক মাড়াই করার পর তার যে নাড়া হয়, এগুলোকে নাড়া বলে না কি, কি বলে আর, পোয়াল, খড় বলে। খড় বলে নাকি, খড় আলাদা জিনিস। তো সেইগুলোকে দেখো এইভাবে লিখে দিচ্ছেন, এগুলো হচ্ছে কি হেস্টেক, মানে স্তূপ, খড়ের স্তূপ, তাই তো। আর এই খড়ের স্তূপ যদি ঝড় হয়, তখন এই খড়ের স্তূপ কি আর থাকবে বলো তো, না পুরো লেভেল হয়ে যাবে, সমান হয়ে যাবে পুরো, থাকবে না স্যার। হ্যাঁ, উড়ায় নিয়ে যাবে। তাই বলছে রূপ দেখো, তাই বলছে কি হেস্টেক অ্যান্ড রূপ লেভেলিং, মানে তৎকালীন সময়ে তো বাড়িঘরও ছিল এই খড়ের চালার। তাই বলছে যার দ্বারা কি হচ্ছে, দ্য হেস্টেক অ্যান্ড রূপ লেভেলিং উইন্ড ব্রেড অন দ্য আটলান্টিক ক্যান বি স্টেড, ক্যান বি স্টেড মানে হচ্ছে ওগুলোকে বাধাপ্রাপ্ত হবে, বা ওই হেস্টেক বা রূপ লেভেলিং উইন্ডটা আপাতত বাধাপ্রাপ্ত হচ্ছে, কার দ্বারা, কার দ্বারা বাধাপ্রাপ্ত হবে, আটলান্টিক। বাধাপ্রাপ্ত কার দ্বারা হবে, এটা তো জন্ম। স্যার গ্রেগরি উড আর হচ্ছে অন বেয়ার হিল। হ্যাঁ, গ্রেগরি উড এবং একটা বেয়ার হিল, এর দ্বারাই ঝড়টা বাধাপ্রাপ্ত হচ্ছে। আর ঝড়টা সৃষ্টি হচ্ছে কোথা থেকে বলো, আটলান্টিক থেকে। আটলান্টিক। কারণ আটলান্টিক। আয়ারল্যান্ড কোন দেখো সাগরের কাছে, দেখো আমরা আগে দেখি একটু ম্যাপে যে আয়ারল্যান্ডের অবস্থা কোন জায়গায়। পুরো একদম আটলান্টিক মহাসাগরের মধ্যে, এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আয়ারল্যান্ড। একটু খেয়াল করো তো, এই এই যে পুরো এই যে নীলটা কি, এটা পুরো কি সমুদ্র। আটলান্টিক মহাসাগর, তাই তো। আর এইখানে হচ্ছে আয়ারল্যান্ড, এই যে আয়ারল্যান্ড, ঠিক আছে তো, এই যে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন, ঠিক আছে। তো এইখানে যদি ঝড় ওঠে, এই সমুদ্র থেকে যদি ঝড় আসে, তাহলে এই কি হবে অবস্থা বলো, হ্যাঁ। আর কবি কোথায় থাকছিলেন, কবি থাকলেন যে স্লিগোতে, এই জায়গায় মেনলি তিনি থাকছেন, এই যে স্লিগো, হ্যাঁ। তাহলে এটাও তো প্রায় কি সমুদ্রের কাছাকাছি না, দেখো এই যে আটলান্টিক মহাসাগরের অংশ, এখান থেকে মনে করো যদি ঝড় উঠে, তাহলে কি অবস্থা হবে, আটলান্টিক মহাসাগর বিশাল, দেখো কত বড়, আর আয়ারল্যান্ড কতটুকু ছোট্ট, তাও অবশ্য বাংলাদেশের থেকে বড়। বাংলাদেশ কতটুকু, এই যে দেখা যাচ্ছে বাংলাদেশকে, এই যে বাংলাদেশ না, এই হচ্ছে আমাদের
বাংলাদেশ। আর আয়ারল্যান্ড কোন জায়গায়? এখান থেকে এই যে এখানে হচ্ছে আয়ারল্যান্ড, দেখা যাচ্ছে? দেখো, তাহলে আটলান্টিক মহাসাগর থেকে সৃষ্টি হয়েছে, ব্রেড মানে কি সৃষ্টি হওয়া, যে ঝড়, সেই ঝড়টা অন্তত এই গ্রেগরি রুট এবং ওয়ান বেয়ার হিল দ্বারা ক্যান বি স্টেইড, মানে হচ্ছে কি বাধাপ্রাপ্ত হবে বা হচ্ছে। তাছাড়া আর কোনো অবস্টাকল নেই, ঝড় চলছে, উত্তালভাবে ঝড় চলছে। তাহলে এই ঝড় যখন চলছে, তার মেয়ে তখন দোলনার ভিতরে কি করছে? ঘরের ভিতরে ঘুমাচ্ছে। আর কবি কি করছেন? অ্যান্ড ফর অ্যান আওয়ার, এবং পুরো 1 ঘন্টা ধরে আই হ্যাভ ওয়াকড অ্যান্ড প্রেইড। ঠিক আছে তো, আমি হাঁটছি আর কি কি করছি বলো? প্রার্থনা করছি। প্রার্থনা করছি। কারণ কি? প্রার্থনার কারণ কি? বিকজ অফ দ্য গ্রেট গ্লুম দ্যাট ইজ ইন মাই মাইন্ড। কারণ আমার মনের ভিতরে এক বিশাল গ্লুম, মানে বুঝো তো, কষ্ট, চিন্তা। ব্যথা, চিন্তা, তাই তো আছে। সেই চিন্তা আমাকে প্রার্থনা করাচ্ছে। তাহলে গ্লুমটা কিসের জন্য? তাই তো, একটা আশঙ্কা, একটা অশুভ লক্ষণ চিন্তা আমার মনের ভিতরে আছে, আর সেই চিন্তাটা আমার ভিতরে চিন্তার উদ্রেক করছে। হ্যাঁ, এই জন্য আমি, আমার মেয়ে ঘুমাচ্ছে আর আমি তার পাশে হাঁটছি আর প্রার্থনা করছি। ঠিক আছে তো, এই হচ্ছে অবস্থা। তো দেখো, আর টেরিবল অ্যান্ড ভায়োলেন্ট স্টর্ম ইজ রেইজিং আউটসাইড। দ্য haystack and roof leveling wind blowing directly from the Atlantic is obstructed by just one naked hill and the woods of Gregory Estate. While my mind, দেখো, my infant daughter sleeps in her cradle, well covered and protected from the onslaught of the violent storm raging outside. এখানে কি এই যে ক্রেডেল হুড বা কভার লিড দিয়ে বোঝানো হচ্ছে কি একটা প্রোটেকশন, যাতে বাইরের কোনো, তাই তো, ঝড় ঝঞ্ঝা, কোনো সমস্যা যেন তাকে কি না করতে পারে বলো, তার ক্ষতি না করতে পারে। এবং আমি তার জন্য কি করছি? আই কেপ্ট পেচিং আপ অ্যান্ড ডাউন অ্যান্ড প্রেইং ফর মাই ডটার বিকজ দেয়ার ইজ আ স্টর্ম রেইজিং উইদিন মাই মানে সোল বা মাইন্ড অ্যাজ ওয়েল। হ্যাঁ, শুধু ঝড় শুধু বাইরে না, ঝড় আমার মনেও চলছে নাকি? মাই মাইন্ড ইজ ফুল অফ ফরওয়ার্ডিং ফর দ্য ফিউচার অফ হিউম্যানিটি। এই যে গ্রেট গ্লুম, গ্লুম মানে কি অশুভ একটা চিন্তা, তাই তো, যেটা আমার মনের ভিতরে চলছে। যে কিসের জন্য চলছে? যে মানব সমাজের কি হতে পারে। কারণ কিসের ঝড় বলো এটা? ওই যে প্রথম বিশ্বযুদ্ধ নাকি, যেটা 1919 মোটামুটি 19 সালে শেষ হয়ে যায়, তিনি হয়তো তখনও চলছিল। এই জন্য তিনি চিন্তা করছেন যে কি হচ্ছে পৃথিবীতে। হ্যাঁ, এই সব কিছু নিয়ে চিন্তা করে তার মনে এখন একটা বিষাদময় অবস্থা বিরাজ করছে। এই জন্য বাইরের ঝড় আর মনের ঝড় মিলে পুরো একাকার হয়ে গেছে নাকি? বাইরের ঝড় আর মনের ঝড় মিলে একাকার হয়ে গেছে। বাইরের ঝড়কে থামানো গেলেও মনের ঝড়কে কি থামানো যাবে বলো? জি স্যার, না। হ্যাঁ, বলছে বাইরের ঝড় থামানো যাচ্ছে কি দিয়ে? গ্রেগরি রুট এবং ওয়ান বেয়ার হিল আছে, এই জন্য তার বাড়িতে খুব একটা আঘাত করছে না। কিন্তু তার মনের ঝড় কি করে বন্ধ হবে বলো? থামানোর কিছু নাই। তো অ্যানালাইসিসগুলো তোমরা একটু পড়বা। এরপর কি কি বলছে? আই হ্যাভ ওয়াকড অ্যান্ড প্রেইড ফর দিস ইয়ং চাইল্ড অ্যান আওয়ার। ফর দিস ইয়ং চাইল্ড কে? হু ইজ দ্য ইয়ং চাইল্ড? কবির মেয়ে। কবির মেয়ে, তাই তো? হ্যাঁ, বলছে আই হ্যাভ ওয়াকড অ্যান্ড প্রেইড ফর দিস ইয়ং চাইল্ড অ্যান আওয়ার অ্যান্ড হার্ড দ্য সি উইন্ড স্ক্রিম আপন দ্য টাওয়ার। আর ওই যে পাশে যে বিল্ডিং আছে বা টাওয়ার আছে, সেখানে শুনতে পাচ্ছে কি? সি উইন্ড, সমুদ্র থেকে উঠে আসা বাতাস, ওখানে কি হচ্ছে? আঘাতপ্রাপ্ত হয়ে এক ধরনের স্ক্রিমিং সাউন্ড তৈরি করছে। সেই সাউন্ডটা আমি শুনতে পাচ্ছি। ঠিক আছে? অ্যান্ড আন্ডার দ্য আর্চেস অফ দ্য ব্রিজ অ্যান্ড স্ক্রিম ইন দ্য এমস অ্যাবভ দ্য ফ্লাডেড স্ট্রিম। তা দেখো, কিসে কিসে মিলে সমুদ্রের বাতাস স্ক্রিমিং সাউন্ড করছে? কিসে কিসে? আপন দ্য টাওয়ার, তাই তো, আন্ডার দ্য আর্চেস অফ দ্য ব্রিজেস অ্যান্ড স্ক্রিম ইন দ্য এম ট্রিজ। এলম ট্রি আমরা পড়েছিলাম না, এলিজি রিটেন দ্য কান্ট্রি চার্জিয়ার্ড, বলো? জি স্যার। বিশাল বিশাল এলম ট্রি, সেখানে কি কি হচ্ছে? ওই বাতাস আঘাতপ্রাপ্ত হয়ে সাউন্ড করছে। অথবা ব্রিজের যে আর্চ আছে, আর্চ বুঝো? ক্লাস। আর্চেস মানে হচ্ছে এই যে এরকম বাঁকা জায়গা, হ্যাঁ, এই যে এইরকম, এইটা। তো ব্রিজের যদি আমরা দেখি, আর্চেস অফ দ্য ব্রিজেস, এই যে ব্রিজগুলো দেখতে পাচ্ছ? হয়তো কোনো ব্রিজ আছে, এই যে যেহেতু আমরা দেখলাম তার বাসা কোন জায়গায়, দেখো এই যেটা ইয়া মতো আছে না তার বাসার ওখানে,
একটা হয়তো দেখো নদী মতো আছে, তাই না? এই যে দেখো এখানে, এই যে, তাই তো? এখানে হয়তো কোনো খাল নদী মতো আছে এবং সেখানে একটা ব্রিজ আছে, এই যে ব্রিজ দেখতে পাচ্ছ, এই যে ব্রিজ আছে, তাই না? এই যে ব্রিজে, এই ব্রিজে হয়তো বা কী করছে, বাতাস, এই সমুদ্র থেকে আসা বাতাস এখানে কি আঘাত করে এক ধরনের সাউন্ড ক্রিয়েট হচ্ছে, হ্যাঁ? এই যে দেখো, এইগুলোকে আর্টস বলা হয়, বিশেষ করে এই ব্রিজটার কথা যদি আমরা একটু ভাবি, এইটা, ঠিক আছে? দেখতে পাচ্ছ? তা ওর ভিতর দিয়ে যখন বাতাস যাবে, বাতাস বলো, স্ক্রিম মানে চিৎকার করা, মানে এক ধরনের সাউন্ড হওয়া, চিকন চিৎকার সাউন্ড, ঠিক আছে তো? স্ক্রিম মানে কি? চিৎকার করা। এখানে কি বাতাস চিৎকার করছে নাকি গর্জন করা অর্থে হবে? বাতাস আঘাত করার কারণে যে সম্পর্ক হবে সেটা বোঝানো হচ্ছে, ঠিক আছে তো? তাহলে সি উইন্ড স্ক্রিম আপন দ্য টাওয়ার আন্ডার দ্য আর্চেস অফ দ্য ব্রিজ অ্যান্ড স্ক্রিম ইন দ্য এমস অ্যাবভ দ্য ফ্লাডেড স্ট্রিম। স্ট্রিম মানে কি? নদী বা খাল মতো, ঠিক আছে তো? নদী বা খাল মতো, ওই যে যেখানে ব্রিজ আছে, যার উপর দিয়ে ব্রিজ হয়ে গেছে, ওই নদী বা খাল যেখানে প্রচুর পানি আছে। ফ্লাডেড মানে কি? মানে গভীর জল, তাই তো? এরকম আছে, তাই তো? সেই অ্যাবভ, তাহলে অ্যাবভ দ্য ফ্লাডেড স্ট্রিম, তার পাশে আছে এলম ট্রি, তাহলে এলম ট্রি আছে, আবার তার ওই স্ট্রিমের উপরে আছে ব্রিজ, ব্রিজের আছে আর্চ, আর পাশে রয়েছে একটা টাওয়ার। এইগুলোতে সি উইন্ড আঘাত করে এক ধরনের স্ক্রিমিং সাউন্ড সৃষ্টি করছে, আর কবি সেই সাউন্ডটা কি করতে পারছেন? শুনতে পাচ্ছেন। কি কথা বুঝতে পারছো? জি স্যার। এবং বলছে ইমাজিনিং ইন এক্সাইটেড রিভেরি। ইমাজিনিং মানে কি? কল্পনা করতেছেন, কবি যেন কল্পনায় চলে গেছেন। রিভেরি মানে বুঝো তো? দিবা স্বপ্ন। স্বপ্ন মানে জেগে জেগে এই কল্পনার মধ্যে চলে যাওয়া, যাকে আমরা বলি হচ্ছে রিভেরি। দেখো, মানে চিন্তার মগ্ন হয়ে পড়া। দেখো, আ স্টেট অফ বিং প্লিজেন্টলি লস্ট ইন ওয়ান থটস আর ডে ড্রিম, হ্যাঁ, মানে নিজের চিন্তার ভিতরে হারিয়ে যাওয়া। কবি যেন আর বাস্তবতায় নেই, কবি যেন তার জেগে জেগে দিবা স্বপ্নের ভিতরে হারিয়ে গেছেন, এবং এই দিবা স্বপ্নের ভিতরে তিনি কি করছেন? যেন তিনি ভবিষ্যৎটা এখনই দেখতে পাচ্ছেন। মানে তিনি যে উত্তাল ভবিষ্যতের কথা, অশুভ যে সময়ের কথা ভাবছেন, সেটা যেন তিনি কল্পনাতেই এখনই দেখতে পাচ্ছেন, ঠিক আছে তো? তাই বলছে ইমাজিনিং ইন এক্সাইটেড রিভেরি দ্যাট দ্য ফিউচার ইয়ার্স হ্যাড কাম, যে ভবিষ্যৎটা যেন এখনই চলে এসেছে, ঠিক আছে তো? তাহলে ভবিষ্যতের যে দুর্ঘটনা বা ভবিষ্যতের যে মানে কি ক্ষতি, ধ্বংস, এগুলোকে তিনি ভাবছিলেন, সেগুলো যেন এখনই চলে এসেছে। বুঝতে পেরেছ? এবং সেই ফিউচার ইয়ার কি করছে? এসে যেন কি করছে বলো? ডান্সিং। সে যেন এসে ডান্স করতেছে। কিসে ডান্স করছে? টু আ ফ্রেঞ্জিড ড্রাম। ফ্রেঞ্জিড বুঝো? ফ্রেঞ্জিড হয়ে যাওয়া মানে কি? যখন একজন মানুষ কোনো একটা পাগলের মতো পড়া, উন্মত্ত হয়ে যাওয়া, উন্মাদ হয়ে যাওয়া নাকি আনন্দ, মানে দেখবা যে অনেকে আছে না, যে নাচতে নাচতে ড্রাম বাজাতে বাজাতে কেমন হয়ে যায়? ওয়াইল্ডলি এক্সাইটেড অ্যান্ড আনকন্ট্রোল হয়ে পড়ে, হ্যাঁ, মাতাল হয়ে যাওয়া। তাহলে যেন কেউ যেন কি করছে? উন্মাদের মতো ড্রাম বাজাচ্ছে, আর এই ফিউচার ইয়ার্স যেন ডান্স করছে। আমার সামনে যেন আমি দেখতে পাচ্ছি যে ফিউচার ইয়ার্স চলে এসেছে, যেন খুশি, আনন্দিত। কিসের জন্য আনন্দিত? খুশি বলো। ফিউচার ইয়ার কেন আনন্দ করছে? কারণ সে তো তার সেই ধ্বংসটাকে ডেকে আনতে পেরেছে, তাই তো? এই ড্রামটা আরও কি বল, এই ড্রাম কিসের সিম্বল জানো তো? যুদ্ধের সময় ড্রাম বাজানে এক সময়, দেখবা যে বিভিন্ন সিনেমা টিনেমাতে কেমন হয়, যখন দুটা দেশ যুদ্ধের জন্য তৈরি হচ্ছে, তখন কি ড্রাম বাজানো হয় না? বলো তো। দেখছো এরকম সিনেমা কখনো? না স্যার। দেখো নি? তাহলে কি হলো? হ্যাঁ, প্রস্তুতি না নেওয়ার জন্য বিশাল বিশাল ড্রাম দেখাচ্ছে, এই যে বাজানো হয়, ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে যুদ্ধ শুরু হওয়ার আগেই একটা সংকেত দিয়ে দেয় ড্রাম বাজিয়ে, যে যুদ্ধ শুরু হতে যাচ্ছে। হ্যাঁ, সে বিশাল বিশাল ড্রাম দুই হাত দিয়ে বাজায়, ঠিক আছে তো? এই যে এইরকম ড্রাম, এগুলো না, এগুলো তো আনন্দের ড্রাম, কিন্তু এইরকম, হ্যাঁ, আগে থেকে সংকেত দেওয়া হয় যে যে যুদ্ধ হতে যাচ্ছে। তো এরকম এই ফিউচার ইয়ার্স যেন চলে এসেছে, এবং সেই ড্রামের সাথে যেন সেও উন্মাদনায় নাচ করতেছে। কারণ কি? দেখো, ডান্সিং টু আ ফ্রেঞ্জি ড্রাম আউট অফ দ্য মার্ডারাস ইনোসেন্স অফ দ্য সি। কারণ সেই যে ফিউচার ইয়ার্স কোথা থেকে উঠে আসছে বলো?
হুম ভবিষ্যতে একটু কার এরকম মিউজিক গো বলছে কি আউট অফ দ্য মার্ডারাস ইনোসেন্স অফ দ্য সি, তাহলে যে ফিউচার ইয়ারটা সমুদ্রের ভিতর থেকে যেন উঠে এসেছে, হ্যাঁ, কারণ কি এই ঝড়টা কোথা থেকে উঠে আসছে বলো, ঝড়টা কোথা থেকে সৃষ্টি হয়েছে, আটলান্টিক। আটলান্টিক, হ্যাঁ? আটলান্টিক। আর এই জন্যই মনে করা হচ্ছে কি এই আটলান্টিক মহাসাগর থেকে এই মার্ডারাস যে ফিউচার ইয়ারটা যেন উঠে এসেছে। মার্ডারাস মানে কি ধ্বংসাত্মক, খুনি। তাই তো, হ্যাঁ, ধ্বংসাত্মক। এবং দেখো একই সাথে দুটো শব্দ ইউজ করা হয়েছে, ইনোসেন্স এবং মার্ডারাস, এই দুটো শব্দ কি একসাথে যায় বলো তো? না স্যার। ইনোসেন্স মানে হচ্ছে নিষ্পাপ, কিন্তু একই সাথে তাকে আবার মার্ডারাসও বলা হয়েছে। কারণটা কি, সমুদ্রের যে ঘটনা, এই সমুদ্রের ঘটনাটা হচ্ছে ন্যাচারাল ঘটনা নাকি, এটাকে কি আমরা মার্ডারাস বলতে পারি বলো? সমুদ্রের থেকে মনে করো বন্যা হলে, যদি এখন বন্যা হয়, এই বন্যাটা এখন বন্যা হয়ে মনে করো আমাদের গ্রাম সব ডুবিয়ে দিয়েছে এবং অসংখ্য লোক মারা গেছে এইখানে, তাহলে এর জন্য দায়ী কে? অসংখ্য লোক মারা যাওয়ার জন্য দায়ী কে এখানে? তাই তো, বন্যা দায়ী, ঠিক আছে? তাহলে বন্যা যেহেতু দায়ী, তাহলে বন্যাকে মার্ডারাস বলা হচ্ছে। আবার একে ইনোসেন্স কেন বলা হচ্ছে? কারণ বন্যাটা যে ঘটেছে, এই বন্যা তো নিজে নিজে ঘটেনি, প্রাকৃতিক একটা ঘটনা হিসাবেই এটা চলে এসে, তাহলে তাকে তো আর দায়ী করা যায় না, সে তো আর আমাদের খুন করার জন্য আসেনি। তার জন্য সমুদ্র থেকে উঠে আসা এই যে ফিউচার ইয়ার্স, এটাকে একই সাথে কি বলা হচ্ছে দেখো, যেন সমুদ্র থেকে উঠে এসেছে, মার্ডারাস ইনোসেন্স অফ দ্য সি, মানে সমুদ্রের এই অবস্থান থেকে উঠে এসে আমাদের ধ্বংস করছে। তো এই জায়গাটা বলা হচ্ছে, মানে মূল কথা হলো পুরো ঝড়, তার মনের যে গ্লুমি পরিবেশ, আতঙ্ক, ভয়, সব কিছু মিলেই কবি যেন যা দেখছেন, যা শুনছেন, তার ভিতরেই একটা অশুভ লক্ষণ যেন তিনি খেয়াল করতে পারছেন, হ্যাঁ, অশুভ কিছুটা যেন ঘটছে বলে তিনি আঁচ করতে পারছেন। দেখো তাই বলছে যে আমরা যদি পুরোটা একটা প্যারাফ্রেজটা করি, দ্য শ্রিল সাউন্ড, এই যে স্ক্রিম মানে কি, স্ক্রিম মানে হচ্ছে এই শ্রিল সাউন্ড অফ দ্য সি উইন্ড আপন দ্য টাওয়ার বিলো দ্য আর্চেস অফ দ্য ব্রিজ হুইচ কানেক্ট দ্য ক্যাসেল উইথ দ্য মেন রোড অ্যান্ড দ্য এলমস, দেখো অ্যাবভ দ্য ফ্লাডেড রিভার ইজ হার্ড বাই মি। I have been praying for my young daughter for an hour, and I am disturbed by the shrill sound of the sea wind. My mind is haunted with fear. আমার মন পুরো ভয়ে পূর্ণ হয়ে আছে। In the excitement and fear, এই যে রিভেরি, তাই না, বলছে রিভেরির মধ্যে আমি কি শুনতে পাচ্ছি? I imagine that the future years have come out of the sea. সমুদ্র থেকে যেন ফিউচার ইয়ার উঠে এসেছে। দ্য মার্ডারাস ইনোসেন্স অফ দ্য সি, এবং সেই সিকে বলা হচ্ছে কি মার্ডারাসলি ইনোসেন্স, এবং সেই উঠে এসে কি করছে, ডান্সিং টু দ্য ফ্রেঞ্জিড বিট অফ ড্রাম, কারণ কি দ্য শিল নয়েজ অফ দ্য সি উইন্ড, সো লাইক অ্যান অ্যাফেকশনেট ফাদার আই প্রে ফর মাই ডটার, মানে কি সমুদ্র, প্রকৃতি সব কিছু মিলে কেমন জানি একটা, মানে কি একটা খারাপ একটা ভবিষ্যৎ এর একটা ইঙ্গিত যেন আমাকে দিচ্ছে। আর এই ভবিষ্যতে আমি নাই বড় হয়ে গেলাম, আমার বয়স মোটামুটি 53-54 বছর হয়ে গেল, কিন্তু আমার মেয়ের কি দশা হবে বলো? আমার মেয়ে কি এই সময়ে সুস্বাস্থ্যে সুন্দরভাবে তার জীবনটাকে কি পার করতে পারবে বলো? এরকম একটা আশঙ্কা কবির মনে কাজ করছে বলে তিনি মনে করেন। কি বুঝতে পারছো এ পর্যন্ত? জি স্যার। আচ্ছা, এরপর কি হচ্ছে থার্ড স্টেঞ্জাতে, এবার মেইন প্রার্থনা তার শুরু, মানে এতক্ষণ ধরে তিনি একটা সেটিং শুরু করলেন, হ্যাঁ, সিচুয়েশন একটা তিনি তৈরি করলেন। এরপর কি বলা হচ্ছে, মে শি বি গ্র্যান্টেড বিউটি, যে তাকে সৌন্দর্য দেওয়া হোক, মানে সৃষ্টিকর্তা তাকে সুন্দর করুক, ঠিক আছে, কিন্তু অ্যান্ড ইয়েট নট বিউটি, কিন্তু এত বিউটিফুল নয়, সেই বিউটি দরকার নেই টু মেক আ স্ট্রেঞ্জার্স আই ডিস্ট্রট, হ্যাঁ, মানে আমার মেয়ের জন্য সেই সুন্দরের দরকার নেই যে সুন্দর কি করতে পারে, একজন অপরিচিত লোকের চোখকে পুরো ডিস্ট্রট বা ছানাবড়া করে দিতে পারে। মানে কি, যে এত সুন্দরী যে যে কোনো কেউ দেখলে তার কিসব, মানে কি ঘটনা ঘটতে পারে, সে তার প্রেমে পড়ে দিতে পারে নাকি, পারে পুরো ওভারওয়েলমড হয়ে যেতে পারে, অ্যামেজড হয়ে যেতে পারে, এরকম বিউটি দরকার নেই। কারণ কি কবি নিজেও তো হয়েছিলেন কার বিউটিতে বলো? মডগনের বিউটিতে নাকি, তাই ওই রকম বিউটি তার মেয়ের জন্য দরকার নেই। কারণ এবং শুধু যে তার স্ট্রেঞ্জারদের আইকে ডিস্টর্ট করবে তা না, বরং হার্স নিজের চোখেও তো ডিস্টর্ট হতে পারে না,
মেয়েরা যখন আয়নার সামনে দাঁড়ায় নিজের সৌন্দর্য দেখে তো নিজেও তো অবাক হয়ে যেতে পারে, হয় কি না বলো? দেখো, বিফোর আর লুকিং গ্লাস মানে আয়নার সামনে, তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে আমার মেয়ে যেন তার নিজের সৌন্দর্য দেখেও যেন হতবাক না হয়ে যায়। কারণ কি? কারণ ফর সাস, কারণ এমনটা ঘটে যে বিং মেড বিউটিফুল ওভার মাচ, হ্যাঁ, কারণ যে ব্যক্তি বা যে মেয়ে অতিমাত্রায় সুন্দরী, দেখো বিং মেড বিউটিফুল ওভার মাচ, যাকে সৃষ্টিকর্তা অতিমাত্রায় সুন্দরী বানিয়েছে, সেই মেয়ে কি মনে করে? কনসিডার বিউটি আর সাফিসিয়েন্ট এন্ড, সেই মেয়ে মনে করে তার জীবনের সৌন্দর্যই সব কিছু, তাই তো? সৌন্দর্যই তার জীবনে সাফিসিয়েন্ট, আর কিছুর দরকার নেই, ঠিক আছে তো? এই জন্য কি হয়, যে অতিমাত্রায় সুন্দরী সে কি করে? লুজ ন্যাচারাল কাইন্ডনেস, সে সাধারণ মানুষের মধ্যে যে কাইন্ডনেস থাকে সেইগুলো সে হারিয়ে ফেলে, বুঝতে পেরেছ? অ্যান্ড মেবি দ্য হার্ট রিভিলিং ইন্টিমেসি, অথবা মানুষের সাথে মানুষের যে অন্তরঙ্গ সম্পর্ক হয় সেই ইন্টিমেসিও সে হারিয়ে ফেলে, বুঝতে পেরেছো? কারণ সে সকলের সাথে মানে কি ফ্রিলি মিশতে পারে না, ঠিক আছে তো? কোনো কারোর সাথে বন্ধুত্ব তৈরি করতে পারে না। দ্যাট চুজেস রাইট অ্যান্ড নেভার ফাইন্ড আ ফ্রেন্ড, হ্যাঁ, তার মানে একজন ব্যক্তি তার হার্ট লিভিলিং ইন্টিমেসির মাধ্যমে সঠিক মানুষকে বাছাই করতে পারে, কিন্তু সে তো এই হার্ট রিভিলিং মানে কি? হৃদয় প্রকাশ করে দেওয়া ইন্টিমেসি মানে কি? সে এমনভাবে মানুষের সাথে সম্পর্ক করে ভালো বন্ধুত্ব তৈরি করবে যাকে সহজ মানুষই চিনতে পারবে, একদম হৃদয় পর্যন্ত চিনতে পারবে। কিন্তু এই হার্ট রিভিলিং ইন্টিমেসি একজন ওভার মাস বিউটিফুল উইমেন কি করতে পারে না? রাখতে পারে না, সেগুলোকে সে হারিয়ে ফেলে। আর যেহেতু হারিয়ে ফেলে, এই জন্য সে কখনোই একজন ভালো ফ্রেন্ড কি করতে পারে না, বলো? অর্জন করতে বুঝতে পারে না। পারে না। হ্যাঁ, তাই তো? তাহলে সে একজন মানে সঠিকভাবে বাছাই করতে পারে না। এটা কার ইঙ্গিত করছে বলো তো? কে একজন ভালো বন্ধু বা স্বামী বাছাই করতে পারেনি? কে সে? মডগন। এই মডগন, তাই তো? মডগন। হ্যাঁ, তাহলে দেখো ইনডিরেক্টলি কিন্তু তার কথা বলা হচ্ছে। তারপরে দেখো যে আই প্রে দ্যাট মাই ডটার মে বি গ্র্যান্টেড বিউটি, যে আমি প্রার্থনা করছি আমার মেয়েকে বিউটিফুল বানানো হোক, বাট নট সো মাচ অফ ইট, কিন্তু এত বেশি না, দ্যাট ইট ডিস্টার্বস অ্যান্ড ডিস্ট্র্যাক্ট আদার্স, হ্যাঁ, যাতে তার এই বিউটি অন্যকে ডিস্টার্ব করে বা ডিস্ট্র্যাক্ট করে। উইমেন হু আর বিউটিফুল বিগিন টু টেক ইট অ্যাজ অ্যান এন্ড অফ ইট ইন ইট সেলফ, হ্যাঁ, কারণ বলছে কি, যে যারা অতিমাত্রা বিউটিফুল তারা মনে করে সৌন্দর্যটাই সব কিছু। সাস উইমেন ফরগেট দেয়ার ন্যাচারাল কাইন্ডনেস, লুজ মানে কি? ফরগেট নাকি? তারা হারিয়ে ফেলে তাদের ন্যাচারাল কাইন্ডনেস, অ্যান্ড আর আনএবল টু রেসপন্ড টু দ্য অ্যাডভান্স অফ ইভেন দ্য সিনসিয়ার লাভ, হ্যাঁ, এবং একদম সিনসিয়ার লাভ বা বন্ধুত্ব, এখানে বন্ধুত্ব বলে এরকম আসলে প্রেম বা হচ্ছে স্বামী বা এরকম কিছু বোঝাচ্ছে, যে যারা, তাই তো, হার্ট রিভিলিং ইন্টিমেসি প্রকাশ করে যে সকল মানুষগুলো, তাদেরকেও সে চুজ করতে পারে না যে কারা তাকে আসলে সত্যিকারে ভালোবেসেছে। দাস দে আলটিমেটলি ফেল টু ফাইন্ড আ সুইটেবল লাইফ পার্টনার, অতএব তারা একজন উপযুক্ত লাইফ পার্টনার বাছাই করতে ব্যর্থ হয়। অতএব আমরা বুঝতেই পারছি এখানে কি রেফার করা হয়েছে নাকি? দ্য রেফারেন্স অবভিয়াসলি ইজ টু মডগন, who was very beautiful and who had rejected Yeats's proposal of marriage to marry McBride, a worthless person. সে আসলে এই জন্য ওর্থলেস হওয়ার কারণে কি, তাকে সে মারতো পেটাতো, শেষ পর্যন্ত মডগন তাকে ছেড়ে ডিভোর্সই দিয়ে দিল, তাই চলেই আসলো দুই বছর সংসার করে। তাহলে আলটিমেটলি এখানে আমরা কি এক ধরনের রেফারেন্স পাচ্ছি, বুঝতে পেরেছ? যে তার চিন্তাটা কাজ করছে যে মডগনের অবস্থাও যেন যেমন তার মেয়ের অবস্থা যেন তেমন না হয়, ঠিক আছে তো? কারণ অতিমাত্রায় সুন্দরীরা নিজের অহংকার গর্বে সঠিক মানুষকে তারা গ্রহণ করে নিতে পারে না, শেষ পর্যন্ত তারা আলটিমেটলি কি করে? ভুল করে বসে, বুঝতে পেরেছ? তা কি এ পর্যন্ত বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এবার আসি, এবার কিছু উদাহরণ দিবে, হ্যাঁ, যে এরকম অনেক মেয়ে দেখেছি জীবনে যারা কি করেছে, জীবনে অতিমাত্রা বিউটিফুল হওয়ার কারণে ভুল করেছে, বুঝতে পেরেছো? দেখো হেলেনের কথা মনে আছে? স্যার। হেলেনের কথা এসে গেছে। তাহলে হেলেন বিং চুজেন ফাউন্ড লাইফ ফ্ল্যাট অ্যান্ড ডাল, হ্যাঁ, তাহলে হেলেনকে যেহেতু চুজ করা হয়েছিল, হেলেন কি নিজে চুজ করেছিল বলো স্বামী? না স্যার। না স্যার। সে তো নিজে না, চুজ স্যার। করতে পারেনি, বরং হেলেনকেই চুজ করা হয়েছিল। তাই যেহেতু যার সাথে তার বিয়ে হয়েছিল তার নাম কি জানো ছিল? হেলেনের মেনেলাস, তাই তো? হ্যাঁ, মেনেলাস। লাউস বলা দরকার নেই, লাস বললে হবে, LOUS, লাস হবে, হ্যাঁ। তাহলে মেনেলাস, ঠিক আছে তো?
তাহলে হেলেন বিং চুজেন ফাউন্ড লাইফ ফ্ল্যাট অ্যান্ড ডাল। ফ্ল্যাট অ্যান্ড ডাল মানে নিরস এবং নিরানন্দপূর্ণ জীবন। হ্যাঁ, তাই হেলেন এত বিউটিফুল হওয়ার কারণে হেলেন নিজে তার জীবন চুজ মানে লাইফ পার্টনার চুজ করতে পারেনি, বরং তাকেই চুজ করা হয়েছিল। এবং লেটার হ্যাড মাস ট্রাভেল ফ্রম আ ফুল, এবং অতিমাত্রায় সুন্দরী হওয়ার কারণে তার জীবনটা সমস্যাপূর্ণ হয়ে গেছিল ফ্রম আ ফুল, এক বোকার দ্বারা। এই বোকাটাকে কাকে বোঝাচ্ছে বলো? ওই যে একটা প্রিন্স ছিল। প্যারিস, তাই তো, যে তাকে নিয়ে হ্যাঁ, হ্যাঁ। পালিয়েছিল নাকি? হ্যাঁ, যে তাকে নিয়ে পালিয়েছিল। তাহলে ওই ফুল থেকে তার জীবনে প্রচুর সমস্যা এসেছিল। তার মানে দেখো, সে নিজে কিন্তু কিছুই করতে পারেনি, কারণ সে সুন্দরী হওয়ার কারণে নিজের সিদ্ধান্ত সে নিজে নিতে পারেনি। তার বিয়েটাও হলো কার দ্বারা, মানে তাকে চুজ করার কারণে, এবং তাকে পালিয়েও নিয়ে গেল ওই সেই অ্যাফ্রোডাইটি, তাই তো, সেই গডেসের অধীনে। অতএব সুন্দরী হলে যা হয় আর কি, যদি সে সুন্দরী না হতো তাহলে তো এই সমস্যার মধ্যে পড়তো না। এটা একটা গেল। তাহলে হেলেনের কথা আসলো, তাহলে একটা রেফারেন্স হলো হেলেন। তাহলে হেলেন অতিমাত্রা বিউটিফুল হওয়ার কারণে তার জীবন যেমন সুন্দর হয়নি, আনন্দের হয়নি, তেমনি সে নিজেও অনেক মানুষের জীবনের জন্য ক্ষতি ডেকে এনেছিল। অন্যদিকে আবার হোয়াইল দ্যাট গ্রেট কুইন, সেই গ্রেট কুইন, কোন কুইন? যে কুইন এই হেলেনকে কি করেছিল, প্যারিসের কাছে সঁপে দিয়েছিল। তার নাম কি বলো? কুইনের নাম কি যে তাকে ঘুষ দিয়েছিল? বিউটিফুল উইমেন অফ দ্য ওয়ার্ল্ড, বলো, মনে আছে? লাভ গডনেস। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার, লাভ গডনেস। হ্যাঁ, গডেস অফ লাভ, তার নাম কি? অ্যাফ্রোডাইটি। হ্যাঁ, এই যে অ্যাফ্রোডাইটি, তাই তো, অ্যাফ্রোডাইটি আর অ্যাফ্রোদিতি যেটাই বলি। তাহলে হোয়াইল দ্যাট গ্রেট কুইন দ্যাট রোজ আউট অফ স্প্রে, এবং তার জন্ম হয়েছিল সমুদ্রের ফেনা থেকে। বুঝতে পেরেছো? দেখো, একটু খেয়াল করো। আহা, স্প্রে চলে আসলো শেষে। আচ্ছা, দ্য বার্থ অফ ভেনাস অ্যাফ্রোডাইটি। দেখো এই যে, হ্যাঁ, তার জন্ম কিভাবে হয়েছিল দেখো। একটু নেগেটিভ কিছু ইয়া আছে, দেখো। অ্যাকর্ডিং টু গ্রিক মিথ, অ্যাফ্রোডাইটি দ্য গডেস অফ লাভ অ্যান্ড বিউটি ওয়াজ বর্ন ফ্রম সি ফোম। ঠিক আছে তো, সি ফোম থেকে তার জন্ম হয়েছিল। কিভাবে? ক্রিয়েটেড হোয়েন দ্য সিভিয়ার জেনিটালস অফ ইউরেনাস ওয়ার থ্রোন ইনটু দ্য ওশেন। হ্যাঁ, জেনিটালস বলতে কি বোঝায় একটু তোমরা মিনিংটা পড়ে নাও। দেখো, আ পারসনস অর অ্যানিমালস এক্সটার্নাল অর্গানস অফ রিপ্রোডাকশন। কি মিনিংটা বোঝা গেছে? কি বুঝতে পেরেছো? জি স্যার, হুম, জি স্যার। যেটা এখানে এই যে হালকা করে মিউট ইয়া করা আছে, দেখো, আ পারসনস অর অ্যানিমালস এক্সটার্নাল অর্গানস অফ রিপ্রোডাকশন। তাহলে এটা বলা হচ্ছে এরকম যে, কোথায় গেল? হ্যাঁ, দেখো, ইউরেনাস, তাই তো, ইউরেনাস হচ্ছে আর এক গড। দেখি আমরা তাকে একটু দেখে আসি। আসলে মিথোলজিতে ভরা, বুঝতে পেরেছো? এই ইংরেজি সাহিত্য মিথোলজিতে ভরা। এই যে ইউরেনাস, দেখো, ইন গ্রিক মিথোলজি ইউরেনাস ইজ দ্য, দেখো, প্রাইমোরডিয়াল গড অফ স্কাই অ্যান্ড দ্য সান অফ গায়া। ঠিক আছে তো? তো এর অবস্থা কি হলো দেখো। ফিয়ারিং হিজ পাওয়ারফুল অফস্প্রিং, ইউরেনাস ইমপ্রিজনড দেম। দেখো, হি অ্যান্ড গায়া হ্যাড ম্যানি চিলড্রেন। তাহলে ইউরেনাস এবং, দেখো বলছে, হি অ্যান্ড গায়া হ্যাড ম্যানি চিলড্রেন ইনক্লুডিং দ্য 12 টাইটানস, সাইক্লপস অ্যান্ড হেক্টানোচিয়ার্স। এবং ফিয়ারিং হিজ পাওয়ারফুল অফস্প্রিং, সে ভাবছে যে অফস্প্রিং সন্তানরা, তার সন্তানরা হচ্ছে খুব পাওয়ারফুল, তারা যে কোনো সময় কি করতে পারে, তার রাজ্য কেড়ে নিতে পারে। তাই কি করলো? ইউরেনাস ইমপ্রিজন দেম, তাদেরকে আটকে রাখলো। অন্যদিকে হিজ সান ক্রোনাস, দেখো, হিজ সান ক্রোনাস, তার ছেলে ক্রোনাস, ইভেনচুয়ালি দেখো, কাস্ট্রেটেড হিম উইথ আ সিকেল। হ্যাঁ, একটা কাঁচি দিয়ে তাকে কাস্ট্রেটেড করে ফেললো। কাস্ট্রেট মানে বুঝো তো, ওই যে যেটা বললাম, কেটে দেওয়া, জেনিটালস। হ্যাঁ,
এটা সে কেটে দিল আর কি, কাস্ট্রেটেড মানে কি খোঁজাকরণ করে দিল। এবং ওই জেনিটাল এসে পড়লো কোথায়? সমুদ্রে। দেখো সেইটা, হ্যাঁ বলছে কি কোথায় বার্থ অফ, আচ্ছা দেখো এই যে, হ্যাঁ দেখো দ্য সিভিয়ার জেনিটালস অফ ইউরেনাস ওয়ার থ্রোন ইনটু দ্য ওশেন, এবং ওশেনে যখন এটা পড়লো তখন কি হলো, ওখানে থেকে ফেনা তৈরি হলো। হ্যাঁ হচ্ছে দেখো শি ইজ সেইড টু হ্যাভ ওয়াশড অ্যাফশোর, এবং দেখো হুইচ লিড টু দ্য বার্থ অফ দ্য ফিউরিস ফ্রম হিজ ব্লাড অ্যান্ড অ্যাফ্রোডাইটি ফ্রম দ্য ফোম। তাহলে তার শরীর থেকে যে রক্ত বার হলো, সেই রক্ত থেকে তৈরি হলো ফিউরিজ, তাই তো, আর এক গডেস বা এরকম কিছু। হ্যাঁ, অ্যান্ড অ্যাফ্রোডাইটি সৃষ্টি হলো কোথা থেকে? ফোম থেকে, ক্রিয়েটেড বাই হিজ সেভারেল জেনিটালস ইন দ্য সি। হ্যাঁ, তাহলে সমুদ্রে যখন জেনিটালগুলো পড়লো সেখান থেকে ফোম ক্রিয়েট হওয়ার কারণে সেখান থেকে কার সৃষ্টি হলো? অ্যাফ্রোডাইটির সৃষ্টি হলো। বুঝতে পেরেছো? তাহলে অ্যাফ্রোডাইটির কি কোনো বাবা আছে? বলো। না স্যার। হ্যাঁ, যেহেতু কোনো বাবা নাই, তাই বলছে দেখো হোয়াইল দ্যাট গ্রেট কুইন দ্যাট রোজ আউট অফ দ্য স্প্রে, এই যে মনে করো, হ্যাঁ এই যে ফেনা থেকে তার সৃষ্টি হলো। এবং বলছে কি বিং ফাদারলেস, যেহেতু তার কোনো বাবা ছিল না, মানে কি সে, তার তো কোনো পিতা নেই, সে তো সমুদ্র থেকে সৃষ্টি, সমুদ্রের ফেনা থেকে সৃষ্টি, তাই সে নিজের মতো করে চলতে পারতো। দেখো কুড হ্যাভ হার ওয়ে, মানে তিনি বলতে চাচ্ছেন WBS যে আমার মেয়ের তো আমার বাবা আছে, আমি তাকে শাসন করতে পারবো নাকি, তাকে আমি তার পথ দেখাতে পারবো। কিন্তু আমার মেয়ের যদি এমন হতো যে তার বাবা নেই, তাহলে তাকে শাসন করতো কে? ঠিক আছে, তো যদি শাসনের ব্যাপারটা ঘটে তাহলে তার কি হবে বলো তো? এবং আমরা একটু মডগন সম্পর্কে আর একটু দেখে আসি। আচ্ছা, তার জন্ম মৃত্যু সম্পর্কে কি দেওয়া আছে? দেখি একটু। না, তার নিজের, আচ্ছা দেওয়া আছে। দেখো থমাস গন হচ্ছে তার বাবা, এডিথ ফ্রিথ গন কুক তার হচ্ছে মা। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে সে খুবই একজন স্বাধীন চেতা একটা মেয়ে ছিল। কেটা? এই মর্গন কি স্বাধীন চেতা ছিল না বলো তো? তার নিজের মতো করে সে সংগ্রাম করে বেরিয়েছে, এটা করে বেরিয়েছে। কেন? কারণ তার বাবার যে শাসন সেটা তার ভিতরে কিন্তু ছিল না, এখানে সেটা আছে, এখানে দেখা যাচ্ছে না, সেটা একটু খেয়াল রাখো। তাহলে উনি ওই অ্যাফ্রোডাইটির কথা বলার মাধ্যমে ইনডিরেক্টলি আসলে ওটাকে নির্দেশ করা হচ্ছে। ঠিক আছে তো, যে বিং ফাদারলেস কুড হ্যাভ হার ওয়ে, এবং নিজের মতো চলতে গিয়ে করলো কি, সুন্দরী মেয়ে যেমন হেলেন একটা ভালো স্বামী পাইল না, বয়স্ক একটা স্বামীকে বিয়ে করতে হয়েছিল মেনেলাস, এবং এক ফুলের সাথে তাকে পালাতে হয়েছিল। একইভাবে অ্যাফ্রোডাইটি এত সুন্দরী, হ্যাঁ গডেস অফ বিউটি হওয়া সত্ত্বেও দেখো ইয়েট চুজ আ ব্যান্ডি লেগ স্মিথ ফর ম্যান মানে হাজব্যান্ড, এখানে হাজব্যান্ড, ম্যান বলতে হাজব্যান্ড, তাহলে সেও হাজব্যান্ড হিসাবে বিয়ে করেছিল কাকে বলো? আ ব্যান্ডি লেগড ম্যানকে। ঠিক আছে তো, আর এই ব্যান্ডি লেগড ম্যানটা হচ্ছে হেফাস্টাস বোঝায়। হ্যাঁ, গ্রিক দেবতাদের মধ্যে হেফাস্টাস, সে হচ্ছে একজন কামার, তাই তো, অলিম্পাস পর্বতের কামার সে। বুঝতে পেরেছ? দেখো আমরা যদি একটু দেখি হেফাস্টাসকে, তাহলে অ্যাফ্রোডাইটি কাকে বিয়ে করলো? অ্যাপোস্টাস এ ব্যান্ডিলেট স্মিথ। হ্যাঁ দেখো এই যে ব্যান্ডিলেট বলতে আসলে কি বোঝায় বলো তো? ব্যান্ডিলেট বলতে কি বোঝায়? বাঁকানো, ধনুকের মতো বাঁকানো পা। হ্যাঁ, ব্যান্ডিলেট। দেখো আচ্ছা সরি, আচ্ছা রে রে। এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো পা একটু বাঁকানো, এটা হচ্ছে স্বাভাবিক, এটা হচ্ছে কি একটু অস্বাভাবিক। ঠিক আছে তো, এইরকম আর কি বোঝাতে ব্যবহার করা হয়েছে। এই যে এইরকম, একটু অস্বাভাবিক। তো তাই বলছে যে শেষ পর্যন্ত এত সুন্দরী হওয়া সত্ত্বেও তাকে ব্যান্ডিলেক স্মিথের সাথে শেষে বিয়ে করতে হয়েছিল, মানে তার হাজবেন্ড হতে হয়েছিল। যে এই এই লোকটার কথা বলা হচ্ছে। হ্যাঁ,
অতএব তাহলে এখানে কয়টা উদাহরণ দেওয়া হলো টোটাল? বলতো ডিরেক্ট উদাহরণ কয়টা দেওয়া হলো? দুইটা নাকি? এটা হ্যাঁ দুইটা, একটা দুইটা। হচ্ছে হেলেন আর একটা হচ্ছে অ্যাফ্রোডাইটি, গ্রিক গল্প থেকে নিয়ে আসা হয়েছে। অতএব এই দুটা উদাহরণ বিবেচনা করে আমরা কি করতে পারি? ইট ইজ সার্টেন দ্যাট, আমরা এটুকু বিবেচনা করতে পারি যে ফাইন উইমেন ইট আ ক্রেজি সালাদ উইথ দেয়ার মিট। হ্যাঁ, ফাইন উইমেন মানে কি? সুন্দরী মেয়েরা তারা যেন তাদের মাংসের সাথে ক্রেজি সালাদ খায়। তাহলে এখানে মাংস বলতে কি বোঝানো হচ্ছে বলো? তাদের নিজেদের সৌন্দর্য। হ্যাঁ, নিজেদের সৌন্দর্য। আর ক্রেজি সালাদ মানে কি? মানে মেন্টাল, মানে মেন্টালিটা মানে কি সঠিক না, তাই তো? ইনডিসিপ্লিন মেন্টালিটি। এর জন্য তারা সুন্দরী হওয়া সত্ত্বেও, এত ভালো মাংস খাওয়া সত্ত্বেও পেটে বদ হজম হয়। বুঝতে পেরেছো? কি হয়? পেটে বদ হজম হয়। তাদের জীবনে কি কি মানে কি ঘটছে? বারবারই বদ হজম হচ্ছে। হেলেনেরও বদ হজম হইলো, অ্যাফ্রোডাইটিরও বদ হজম হইলো। ঠিক আছে তো? এবং তার মানে কি হয়? হোয়ার বাই দ্য হর্ন অফ প্লেন্টি ইজ আনডান। আর এর মাধ্যমে তারা করে কি? হর্ন অফ প্লেন্টিটাকে নষ্ট করে ফেলে। এখন হর্ন অফ প্লেন্টিটা কি? এটা নিয়েও একটা গল্প আছে। দেখো রেফারেন্স প্রচুর, আমরা একটু হর্ন অফ প্লেন্টিটা একটু দেখে আসি। সবই গ্রিক মিথোলজির। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, এই যে হর্ন দেখতে পাচ্ছ একটা, এই যে এই জিনিসটা, এটাকে জি বিশ্বাস স্যার। করা হয়। দেখো এই যে যে এই হর্ন অফ প্লেন্টিটা পায়, সে নাকি প্রচুর সম্পদ পায়, মানে প্রচুর। এটার একটা রেফারেন্স আছে এখানে, খেয়াল করো। ইন গ্রিক মিথোলজি দ্য হর্ন অফ প্লেন্টি অর কর্নুকোপিয়া বলা হয় এটাকে। হ্যাঁ দেখো, কর্নুকোপিয়া ইজ আ সিম্বল অফ অ্যাবান্ডেন্স, মানে এটা হচ্ছে প্রাচুর্যতার প্রতীক। তার মানে যে প্রাচুর্যতা পায় মনে করা হয় সে হর্ন অফ প্লেন্টি পেয়েছে। তার মানে কি? যে সুন্দরী মেয়ে ধরে নেওয়া হয় যে সৃষ্টিকর্তা তাকে হর্ন অফ প্লেন্টি দিয়েছে। শুধুমাত্র সে কি করছে? হর্ন অফ প্লেন্টিটাকে নষ্ট করে ফেলছে। কিসের কারণে? তার বোধ বুদ্ধি সঠিক না হওয়ার কারণে। এটা এসেছে কোথা থেকে দেখো? দ্যাট অরিজিনেটেড ফ্রম টু মিথস। মনে করা হয় দুটা মিথ থেকে ঘটেছে। আইদার জিউস অ্যাক্সিডেন্টলি ব্রোক অফ দ্য হর্ন অফ গড, ঠিক আছে তো, অ্যামালথিয়া দ্যাট নার্সড হিম অ্যান্ড ইট গেইন দ্য পাওয়ার টু প্রোভাইড এন্ডলেস ফ্লুড অ্যান্ড দ্য হিরো। এটা একটা ঘটনা। জিউসকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, একটা মানে সংকেত করা হয়েছিল জিউসের জন্মের পর যে সে তার বাবাকে হত্যা করে পুরো কি করবে? সে এই পৃথিবীর সাম্রাজ্য দখল করে নেবে। তাই কি করা হলো? তার বাবা মা জিউসকে ওই পর্বতে ফেলে আসলো। বুঝতে পেরেছো? তো তখন ওকে লালন পালন করছিল হচ্ছে পর্বতে একটা ছাগল, নাম হচ্ছে কি? অ্যামালথিয়া। দেখো, যে ছাগলটা তাকে নার্স করছিল, দেখাশোনা করছিল। তো আস্তে আস্তে বড় হতে হতে জিউস করলো কি? অ্যাক্সিডেন্টালি ভুলক্রমে ওই ছাগলের একটা শিং ভেঙে ফেললো। দেখো দেখো, ব্রোক অফ দ্য হর্ন অফ দ্য গোট। আর এই যখন সে হর্নটা ভেঙে ফেললো, তখন এই হর্ন থেকে দেখো, ইট গেইন দ্য পাওয়ার টু প্রোভাইড এন্ডলেস ফুড। হ্যাঁ, যখন এটা ভেঙে গেল তখন ওই দেখো এই শিং থেকে প্রচুর পরিমাণে ফল ফলাদি সহ বিভিন্ন খাবার বেরিয়ে আসা শুরু করলো। বুঝতে পেরেছো? এবং তখন থেকে এটাকে বিশ্বাস করা হয় যে এটা হচ্ছে কি? হর্ন মানে কি? এই যে একটা শিংয়ের মতো না, এটা দেখো। ঝুমকা। হ্যাঁ, তো কাউকে যদি এই হর্ন গিফট দেওয়া হয়, তার মানে হচ্ছে কি? যে আমি প্রত্যাশা করছি যে তুমি অনেক সম্পদের মালিক হও। বুঝতে পেরেছো? তা এই যে দেখো হর্ন অফ প্লেন্টি, এই যে হর্ন অফ প্লেন্টি। হ্যাঁ দেখো, এই যে জিউসের হাতে হর্ন অফ প্লেন্টি। তো যাই হোক, তো এখানে সেটাই দেখানো হচ্ছে। তার মানে কবি বলতে যাচ্ছে, ওই রেফারেন্স এনে দেখো এই জায়গায়, হ্যাঁ, যে আসলে সুন্দরী মেয়েদের যে হর্ন অফ প্লেন্টি দেওয়া হয়, সৃষ্টিকর্তা যে দিয়েছে বা গড দিয়েছে, সেটা আসলে তারা করে কি? তারা এই ক্রেজি সালাদ খেয়ে মিটের সাথে সব আনডান করে ফেলে। মানে বোধ শক্তি হারিয়ে তাদের যে একটা ভালো ভবিষ্যৎ হতে পারতো, তারা যে প্রাচুর্যতা পেতে পারতো, সেটা আসলে তারা নষ্ট করে ফেলে। ঠিক আছে? তার মানে কি? মানে সুন্দরী মেয়েরা অধিকাংশ ক্ষেত্রে কেমন হয়? সেন্সলেস হয় নাকি? চিন্তা ভাবনায় ইনডিসিপ্লিনড হয়, তাদের চিন্তা ভাবনা পরিষ্কার হয় না, এটা বোঝাতে চেয়েছেন।
তাই তিনি চাচ্ছেন নাকি তার মেয়ে কি সুন্দরী হোক নাকি? হুম, তাই কি তিনি চাচ্ছেন যে তার মেয়ে সুন্দরী হোক? না স্যার। হ্যাঁ, না তিনি স্যার। তাই বলছে, দেখো এই জায়গায়, হেলেন দ্য ডটার অফ জিউস অ্যান্ড লেডা ওয়াজ আ বিউটিফুল উইমেন, শি ইলোভড উইথ প্রিন্স, দেখো এই যে প্রিন্স প্যারিস অফ ট্রয়, দ্য আউটকাম অফ হুইচ ওয়াজ দ্য ডিস্ট্রাকশন অফ ট্রয়। হ্যাঁ, অন্যদিকে অ্যাফ্রোডাইটি, ভেনাস টু, হু রোজ আউট অফ দ্য স্প্রে, ম্যারিড হেফাস্টাস, দ্য লেম আয়রন স্মিথ অফ দ্য গডস, আনওয়াইজলি অ্যান্ড বিট্রেড হিম লেটার অন। হ্যাঁ, in the same manner Maud Gonne too had married very foolishly a worthless person as McBride and was not happy with him. দেখো আলটিমেটলি কিন্তু মডার্নের কথা চলে আসছে। ইট সিমস দ্যাট, অতএব আজকে তিনি নিশ্চিত হচ্ছেন যে বিউটিফুল উইমেন ইট সামথিং স্পেশাল হুইচ মেক্স দেম প্রাউড অ্যান্ড ফুলিশ অ্যান্ড মিজারেবল অ্যান্ড দাস বিকেম দ্য কজ অফ দেয়ার আনডুইং। হ্যাঁ, তাদের ভবিষ্যৎটা তারাই নষ্ট করে ফেলে। এই হচ্ছে ব্যাপার। কি এ পর্যন্ত বোঝা গেল? জি স্যার। আচ্ছা, আমাদের আর কয়টা আছে? আজকে তো আর শেষ করা যাবে না, এই পর্যন্ত তাহলে রাখতে হচ্ছে 5, 6, 7, 8, 9 পর্যন্ত নাকি? হ্যাঁ, তাহলে এখনো মোটামুটি 5, 6, 7, 8, 9 5টা আছে। আগামী দিন আমরা মোটামুটি শেষ করতে পারবো। তাহলে যেটুকু পড়ালাম ব্যাকগ্রাউন্ড ইতিহাস সহ ভালো করে বিষয়গুলো একটু বুঝে রাখবা, ঠিক আছে? এর ভিতর থেকেই অনেক কোশ্চেন এদিক ওদিক থেকে আসতে পারে। ওকে, তাহলে এই যতটুকু পড়ালাম এর মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে বুঝতে? না স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম। শীটটা আমি দিয়ে দিব, তোমরা অবশ্যই বাসায় ভালো করে পড়ে নিবা, ঠিক আছে? ওকে, স্যার, হ্যাঁ বলো। আপনি তো আইসিটি করাবেন না, কিন্তু হচ্ছে আমাদের তো এখনো বই কিনে পাইনি। আপনি কি এর পিডিএফটা প্রোভাইড করতে পারবেন? কিসের পিডিএফ? আইসিটি আইসিটি বই। না না, ওটার তো পিডিএফ আমি পাবো কোথায় বলো? ওটার তো বই আমার কাছেই নাই। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, স্যার, আর দা গাইড, এটা হচ্ছে দুইটা বই হচ্ছে বের হইছে। একটা স্যার ওপেন, কোন? একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে ওর জাস্ট ক্রিটিক্যাল অ্যানালাইসিস। এই, আচ্ছা স্যার, দুইটাই কিনতে হবে আমাদের? হ্যাঁ, যদি গাইড, যদি মূল টেক্সট পড়তে চাও তাহলে মূল টেক্সটটা কিনবা, ঠিক আছে? তো যদি পড়তে চাও, কারণ ওটা অনেক বড় তো নভেল, এই জন্য ওটা আলাদা করে তোমাদের ওই ইয়ার ভিতরে দেয়নি, ওখানে ধরবে না, এই জন্য আলাদা বই ওটা, ঠিক আছে? তো যদি কেউ টেক্সটটা পড়তে চাও তাহলে ওটা নিতে পারো, আর যদি টেক্সট না পড়তে চাও তাহলে ওই আরেকটা বই যেটা আছে ওটা নিয়ে সামারিটা পড়তে পারো, ঠিক আছে? তো ওটা আমি আচ্ছা বলবো, স্যার। সমস্যা নেই, ওটা আমি যখন আসবো ধীরে সুস্থে ওটা বলবো, টেনশন নেওয়ার কিছু নেই। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট।